আর বেশি দেরি নেই, ওকে এবার আমাদের হাতে ধরা পড়তেই হবে। তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, শুধু সিগন্যালের অপেক্ষায় থাকো। ঠিক সময় মতো আমি তোমাদের লোকেশন পাঠিয়ে দিব। শহরের এক ঘিঞ্জি গলি, রাস্তার পাশে সাধন এক সস্তা হোটেল, যেখানে সারাদিন কাস্টমারদের ভিড় লেগে থাকে। এমন হোটেলের এক অন্ধকার কোণে দাঁড়িয়ে নিচু স্বরে ফোনে কথা বলছিল। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত গভীর এবং আদেশসূচক, যা এই সাধারণ হোটেলের কর্মচারীর সাথে একদমই মানায় না। হুট করে নিজের পেছনে কারোর উপস্থিতি অনুভব করতে পেরে ইমনের সিদ্ধারা দিয়ে এক সতর্ক সংকেত বয়ে গেল। সে অভিজ্ঞ শিকারীর মতো সাথে সাথে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে পকেটে ভরে ফেল। কোনো ভয় বা আতঙ্ক ছাড়াই সে বেশ আত্মবিশ্বাসের সাথে পেছন ফিরে তাকালো। তার চোখে মুখে এমন এক শান্ত ভাব, যেন কোনো কিছুই হয়নি। সে কেবল সাধারণ একজন হোটেল বয়। সামনে দাঁড়িয়ে আছে হোটেলের বদমেজাজি ম্যানেজার। কিরে ইমন, তুই এখানে দাঁড়িয়ে ফোনে কার সাথে কপ কপ করছিস? দেখতে পাচ্ছিস না হোটেলে কত কাস্টমার এসেছে? দুপুর গড়িয়ে এলো, তাদের খাবার হ্যান্ডেল করবে কে? তোর বাপে এসে করবে? কাজের সময় এই ফাজলামি আমি একদমই সইব না। এই তো বস, এখনই যাচ্ছি। ঘরে একটু দরকার ছিল, তাই ফোনটা ধরেছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিচ্ছি। এখনই সব ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানেজার গজগজ করতে করতে ক্যাশ কাউন্টারের দিকে চলে গেল। ইমন একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধের উপর থাকা ময়লা গামছাটা ঠিক করে নিল। সে দ্রুত নিজের কাজে লেগে পড়ল। এক টেবিল থেকে অন্য টেবিলে ঝোল ভাতের থালা পৌঁছে দিচ্ছে, কাস্টমারদের ধমক শুনছে, আবার নিচু হয়ে টেবিল পরিষ্কার করছে। উপর থেকে দেখলে মনে হবে সে খুব মন দিয়ে কাজ করছে, কিন্তু আসলে তার কাজে বিন্দুমাত্র মনোযোগ নেই। তার দু চোখে সারাক্ষণ হোটেলের মেন গেটের দিকে স্থির হয়ে আছে। সময় ঘনিয়ে আসছে। ব্ল্যাক রোজ গ্যাংয়ের লোকগুলো আজ এই এলাকা দিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো কোনো খবর আসছে না কেন? আমার লোকগুলো কি ঠিক পজিশনে আছে? কোনো ভুল হলে তো পুরো মিশনটাই নষ্ট হয়ে যাবে। ইমন গ্লাস ধুতে ধুতে বারবার বাইরের রাস্তার ট্রাফিক জ্যামের দিকে তাকাচ্ছিল। তার সমস্ত চিন্তা আর মনোযোগ পড়ে আছে শহরের আন্ডারওয়ার্ল্ডের সেই গোপন ডিলটার ওপর। সে জানে এই হোটেলের এটো বাসন মাজার জীবনটা তার আসল পরিচয় নয়। আর যদি সে একটা ছোট্ট কুলো বা সংকেত পেয়ে যায়, তবে সে আবার তার পুরনো সিংহাসনে ফিরে যাবে। কিন্তু সময় যত পার হচ্ছে, তার অস্থিরতা তত বাড়ছে। বাইরের সাধারণ মানুষের চিৎকার ছাড়া অন্য কোনো বিশেষ সংকেত তার নজরে আসছিল না। শয়তানগুলো কি তবে আমাকে রুট ভুল দিল? যদি আজ ওরা না আসে, তবে আমার গত 1 মাসের পরিশ্রম মাটি হয়ে যাবে। আমাকে আরও ধৈর্য ধরতে হবে। মাফিয়া কিং হতে হলে তাড়াহুড়া করলে চলে না, সবুর করতে হবে। ঠিক সেই সময় হোটেলের গেট দিয়ে দামি স্যুট পরা দুজন লোক ভিতরে ঢুকলো। তাদের হাতে একটি কালো রঙের ব্রিফকেস এবং চোখে সানগ্লাস। তারা হোটেলের একদম পেছনে নির্জন টেবিলটায় গিয়ে বসলো। ইমনের তীক্ষ্ণ নজর সাথে সাথে তাদের উপর গিয়ে স্থির হলো। সে বুঝতে পারলো যার জন্য সে এতক্ষণ অপেক্ষা করছিল, সে শিকার নিজেই এবার তার জালে ধরা দিতে এসেছে। ইমনের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময়ী হাসি ফুটে উঠল। হোটেলের চারদিকের কোলাহল ইমনের কানে পৌঁছালেও তার মস্তিষ্ক তখন এক গভীর গণিতে মগ্ন। সে গ্লাসে জল ঢালছে ঠিকই, কিন্তু তার চোখের মনে স্থির হয়ে আছে পেছনে সেই নির্জন টেবিলে বসা লোকটির ওপর। লোকটির প্রতিটি নড়াচড়া ইমনের অভিজ্ঞ নজরে অস্বাভাবিক ঠেকছে। লোকটি বারবার কবজির ঘড়ি দেখছে আর চোরা চোখে হোটেলের প্রবেশ পথের দিকে তাকাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসা কোনো মানুষের জন্য স্বাভাবিক নয়। এমন খুব নিপুণভাবে নিজের মুখভঙ্গি স্বাভাবিক রেখে টেবিল মুছতে মুছতে লোকটির কাছে এগিয়ে গেল এবং মনে মনে ভাবল, শিকারী যখন অস্থির হয়, তখন বুঝতে হবে তার টোপটা অনেক বড়। এই লোকটা যেভাবে এদিক ওদিক তাকাচ্ছে আর হাতে ব্রিফকেসটা জাপটে ধরে আছে, তাতে স্পষ্ট যে ভেতরে সাধারণ কিছু নেই। ফিস ফিস করে কার সাথে যেন বিড়বিড় করছে। সে হয়তো কোনো গোপন ডিভাইসে কথা বলছে।
ঠিক সেই মুহূর্তে হোটেলের মেন গেট দিয়ে লম্বা কালো কোট পরা আরেকজন ব্যক্তি প্রবেশ করে। তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের যান্ত্রিকতা ছিল। লোকটির নাম সম্ভবত টাইগার এক্স, কারণ তার গলায় এক কোণে ছোট্ট একটা উল্কি ইমনের নজরে এলো। সে সরাসরি গিয়ে প্রথম লোকটির মুখোমুখি বসলো। দুজনের মধ্যে কোনো আনুষ্ঠানিক পরিচয় হলো না, কেবল এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো। কালো কোট পরা সেই লোকটি হাসি মুখে হাত বাড়িয়ে দিল, যেন তারা অনেক পুরনো বন্ধু। কিন্তু ইমন স্পষ্ট দেখতে পেল হ্যান্ডশেক করার সময় তাদের আঙ্গুলের সংকেতে এক ধরনের গোপন ভাষা বিনিময় হলো। তারা খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো, যা হোটেলের ফ্যানের শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছিল। ইমন ট্রে হাতে তাদের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, স্যার, আপনাদের জন্য কি স্পেশাল চা দেব নাকি দুপুরের মেনু কার্ড নিয়ে আসব? আমাদের এখানে বিরিয়ানিটা আজ খুব চমৎকার হয়েছে। আপাতত কিছু লাগবে না, আমরা শুধু কাজের কথা বলছি। তুমি নিজের কাজে যাও, বেশি বিরক্ত করবে না। কালো কোট পরা লোকটির কণ্ঠস্বরে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ছিল। ইমন মাথা নিচু করে সরে আসার ভান করল, কিন্তু তার কান তখন খরগোশের মতো খাড়া। সে আর চোখে দেখল টেবিলের নিচে অত্যন্ত সপ্তপনে দুজনে ব্রিফকেস অদল বদল হয়ে গেল। পুরো প্রক্রিয়াটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আদান প্রদান শেষ হতেই কালো কোট পরা সেই দ্বিতীয় লোকটি চট করে উঠে দাঁড়ালো। তারা কোনো খাবার অর্ডার না করে আলাদা আলাদা সময়ে হোটেল থেকে বেরিয়ে গেল। একজন গেল উত্তর দিকে, অন্যজন দক্ষিণ দিকে। ইমন গামছাটা কাঁধে ফেলে গোমর মুখে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, খেলাটা বেশ নিখুঁত ছিল, কিন্তু দুর্ভাগ্য তোমাদের। আজ এই দাবার বোর্ডে আমি রাজা। ব্রিফকেস বদলানো মানে ডিলটা কমপ্লিট, কিন্তু ওরা জানে না এই এলাকার প্রতিটা ইটের উপর আমার নজর আছে। ইমন দ্রুত তার গায়ের ময়লা অ্যাপ্রনটা খুলে রান্নাঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। ম্যানেজার তখন অন্য এক কাস্টমারের সাথে বিল নিয়ে ঝামেলায় ব্যস্ত, তাই ইমনের এই হঠাৎ পরিবর্তন তার নজরে পড়ল না। ইমনের চোখে সেই সাধারণ হোটেল বইয়ের দৃষ্টি উধাও হয়ে গেছে। সেখানে এখন এক নিষ্ঠুর মাফিয়া গিংয়ের ছায়া। সে তার পকেট থেকে একটা ছোট্ট ব্লুটুথ ডিভাইস বের করে কানে সেট করলো। তার শরীরী ভাষায় এখন এক রাজকীয় দাপট। সে গম্ভীর গলায় আদেশে সুরে বলতে শুরু করলো, টাইগার 2 বলছি, পাখির বাসা থেকে বেরিয়েছে, দুটো আলাদা আলাদা দিকে যাচ্ছে। ব্রিফকেসটা এখন ওই কালো কোট পরা লোকটার হাতে আছে। 0 পয়েন্টে ওকে ইন্সপেক্ট করো। মনে রাখবে, ব্রিফকেসটা যেন অক্ষত থাকে, আর অন্যটাকে আমি নিজে হ্যান্ডেল করছি। আজ কোনো ভুল চাই না। ইমন হোটেলের পেছনে ছোট্ট দরজা দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। রাস্তায় ভিড়ের মধ্যে সে এমনভাবে মিশে গেল যে কেউ কল্পনাও করতে পারবে না। একটু আগে এই ছেলেটি এঁটো থালা পরিষ্কার করছিল। রহস্যের জালটা এখন আরও ঘনীভূত হচ্ছে। ইমন জানে এই ব্রিফকেসের ভেতরে লুকিয়ে আছে সেই চাবি, যা দিয়ে সে তার হারানো আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আবার জয় করবে। ইমনের রক্ত তখন টকবক করে ফুটছে। তার শিকার চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, আর সে কিনা এখানে এঁটো থালা পরিষ্কার করছে। সে যখনই হোটেলের পেছনে দরজা দিয়ে পা বাড়াতে যাবে, ঠিক তখনই জমের মতো সামনে এসে দাঁড়ালেন হোটেলের ম্যানেজার। ম্যানেজারের হাতে একটা লম্বা বিলের খাতা আর চোখে মুখে বিরক্তির ছাপ। তিনি ইমনের পথ আটকে দাঁড়িয়ে দুহাতে কোমর দিয়ে চেঁচাতে শুরু করলেন, এই যে নবাবজাদা, কোথাও যাওয়া হচ্ছে শুনি? শহর ঘুরতে যাচ্ছিস নাকি? দেখতে পাচ্ছিস না সামনে একসাথে 10-12 জন নতুন কাস্টমার ঢুকেছে? কে সামলাবে তাদের? তোর কি এখানে কাজ করতে মন নেই? বস, আমার খুব জরুরি একটা কাজ আছে। জাস্ট 10 মিনিটের জন্য একটু বাইরে যেতে হবে। আমি ফিরে এসে সব সামলে নেব। আপনি প্লিজ আমাকে যেতে দিন। ইমনের গলা স্বরে তখন এক ধরনের চাপা উত্তেজনা ছিল। সে মনে মনে চাইছিল ম্যানেজারকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড় দিতে, কিন্তু এখন যদি সে কোনো ঝামেলা করে তবে পুরো পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে। তাই সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ম্যানেজার তো নাছোড়বান্দা। তিনি ইমনের শার্টের কলার ধরে প্রায় টেনে ভিতরে নিয়ে আসতে লাগলেন। আরে রাখ তোর জরুরি কাজ। এখানে পেটে ভাত জোটে না, আবার জরুরি কাজ দেখাতে আসে।
ওই যে কোনার টেবিলে একদল লোক বসে আছে, তাদের অর্ডার নেই। আর শোন, যদি একটা কাস্টমারও তোর জন্য ফিরে যায়, তবে আজকের মাইনে থেকে টাকা কাটবই, সাথে তোকে ঘাড় ধরে হোটেল থেকে বের করে দেব। যা, এখন কাজে লাগ। ইমনের ইচ্ছে করছিল ম্যানেজারের চোয়ালটা এক ঘুষিতে ভেঙে দিতে। তার চোয়াল শক্ত হয়ে এলো, রাগে দাঁতে দাঁত ঘষার শব্দ শোনা যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য জানালার বাইরে তাকালো এবং দেখলো সেই কালো কোট পরা লোকটি এখন একটা ট্যাক্সিতে উঠে বসেছে। চোখের সামনে দিয়ে এতদিনের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে ইমন প্রচণ্ড অস্থির হয়ে উঠল, কিন্তু এখন সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সে নিজের ভেতরে সেই ভয়ঙ্কর মাফিয়া কিং সত্তাটাকে জোর করে দাবিয়ে রাখল। আজ তোর কপাল ভালো রে শয়তান ম্যানেজার। যদি আজ আমার পরিচয়টা গোপন রাখা জরুরি না হতো, তবে তোর এই হোটেলকে আমি এতক্ষণে মাটির সাথে মিশিয়ে দিতাম। শুধু এই ডিলটার জন্য আমাকে এই অপমান সহ্য করতে হচ্ছে, কিন্তু মনে রাখিস, এই অপমান আমি সুদে আসলে উসুল করব। ওই কালো কোট পরা লোকটাকে আমি হাতছাড়া হতে দেব না। টাইগার টুকে তো ব্যাকআপে রেখেছি, দেখা যাক কি করে। ইমন ডাকে কাঁপতে কাঁপতে একটা ময়লা গামছা তুলে নিল। সে গটগট করে সেই নতুন কাস্টমারদের টেবিলের দিকে এগিয়ে গেল। তার হাঁটা ধরন আর চোখের চাহনি তখন এতটাই বদলে গিয়েছিল যে কাস্টমাররা পর্যন্ত একটু ভরকে গেল। এমন একটা নোটপ্যাড বের করে কাস্টমারদের সামনে ধপাস করে রাখলো। তার কাজে কোনো মনোযোগ নেই, মন পড়ে আছে সেই ব্রিফকেসটার উপর, যে যান্ত্রিকভাবে অর্ডার লিখছে কিন্তু কান পাচ্ছে বাইরের রাস্তার শব্দের উপর। কি লাগবে আপনাদের? জলদি বলেন, আমার হাতে একদম সময় নেই। যা আছে মেনুতে সব ভালো, যে কোনো একটা অর্ডার করেন। কাস্টমাররা ইমনের এই অদ্ভুত আচরণ দেখে একে অপরের দিকে তাকাতে লাগলো। হোটেলের ভেতরে তখন হইহুল্লোড় বাড়ছে, ম্যানেজারের চিৎকার শোনা যাচ্ছে বারবার। ইমন প্রতিটা মুহূর্ত গুনছে। সে জানে এই 10-15 মিনিট তার জীবনের সবচাইতে দীর্ঘ সময় হতে চলেছে। সে দাঁত মুখ খিচিয়ে নিজের রাগ কন্ট্রোল করছে আর মনে মনে টাইগার 2 এর খবরের অপেক্ষা করছে। যদি টাইগার 2 ব্যর্থ হয়, তবে ইমন আজ এই হোটেলের পোলই ঘটিয়ে দিবে। ইমনের ওই শান্ত রূপের আড়ালে যে এক বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে, তা হোটেলের কেউ কল্পনাও করতে পারছে না। হোটেলের ভেতরে এখন নরক গুলজার অবস্থা। লাঞ্চ আওয়ারে ভিড়ে কাস্টমারদের চিৎকার, থালা বাসনে টুংটাং শব্দ আর সিলিং ফ্যানের ঘরঘরানি মিলে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এমন যান্ত্রিকভাবে এক টেবিল থেকে অন্য টেবিলে বিরিয়ানি প্লেট আর জলের গ্লাস এগিয়ে দিচ্ছে, কিন্তু তার চোখ বারবার হোটেলে সেই ঝাপসা হয়ে আসা কাছের দরজাটার দিকে চলে যাচ্ছে। বাইরে সেই কালো কোট পরা লোকটি ট্যাক্সির অনেক আগেই ধুলো উড়িয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। ইমনের শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে যাচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো খাঁচায় বন্দি বাঘ, যে তার শিকারকে চোখের সামনে হারিয়ে যেতে দেখছে। ঠিক এই সময় তার পকেটে থাকা ফোনটা খুব সামান্য কেঁপে উঠল। ভাইব্রেশনটা এতটাই সূক্ষ্ম ছিল যে সাধারণ কেউ টের পাবে না, কিন্তু ইমনের পেশিগুলো সাথে সাথে সজাগ হয়ে উঠল। সে কোনো মতে আড়াল খুঁজে রান্নাঘরে ধোয়ার আড়ালে গিয়ে ফোনটা বের করে কানে ধরল। ওপাশ থেকে টাইগার 2 এর ফিসফিসে কিন্তু ঘাবড়ানো কণ্ঠস্বর ভেসে এলো। বস, একটা বড় সমস্যা হয়ে গেছে। আমরা 0 পয়েন্টের লোকটাকে আটকে ফেলার আগেই অন্য এক সিলভার রঙের গাড়ি মাঝপথে ঢুকে পড়ে। ওরা খুব প্রফেশনাল বস। আমাদের গাড়িকে ব্লক করে দিয়ে ওরা কালো কোট পরা লোকটাকে তুলে নিয়েছে। আমি এখন ওদের পিছু নিচ্ছি, কিন্তু জ্যামের কারণে গ্যাপ বাড়ছে। ওরা মনে হয় কোনো সিগন্যাল জ্যামার ব্যবহার করেছে, তাই ট্র্যাক করাও কঠিন হয়ে যাচ্ছে। এই খবরটা শোনা মাত্রই ইমনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার দু চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। এই ডিলটা পাওয়ার জন্য সে গত 6 মাস ধরে এই সস্তা হোটেলের পচা ঝোল আর ময়লা প্লেটের মধ্যে পড়েছিল, আর আজ শেষ মুহূর্তে অন্য কেউ এসে ভাগ বসাবে। তার হাতের মুঠো এতটাই শক্ত হয়ে গেল যে প্লাস্টিকের ট্রেটা মট করে ভেঙে গেল। ঠিক সেই মুহূর্তে আবার ম্যানেজারের কর্কশ গলার আওয়াজ ইমনের কানে এলো। ম্যানেজার পেছনের দিক থেকে ইমনের দিকে আঙ্গুল উঁচিয়ে আসছিলেন। আবার ফাঁকি দেওয়া শুরু করেছিস? ওই যে 7 নম্বর টেবিলের কাস্টমার চিল্লাইতেছে, তার দই কেন এখানে?
তার দই কেন এখনো গেল না? তুই কি এখানে জামাই আদর খাইতে আসছিস? ট্রে ভাঙলি কেন? এই ট্রের দাম তোর মাইনে থাইকা কাইটা নিব আমি। কথা কানে যাইতেছে না? আবার ফোনের দিকে তাকাইয়া আছিস? ফোন দে আমার কাছে, তোরে আজ আমি উচিত শিক্ষা দিব। ম্যানেজার হাত বাড়িয়ে ইমনের ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। এটাই ছিল ইমনের ধৈর্যের শেষ পরীক্ষা। তার ভেতরে এতক্ষণ ধরে যে ভয়ঙ্কর মাফিয়া সত্যটা ঘুমিয়েছিল সেটা এক ঝটকে জেগে উঠল। ইমনের চাহনি এখন আর সাধারণ হোটেল বয়ের মতো নেই, বরং সেখানে এখন মৃত্যুর শীতলতা। সে ম্যানেজারের হাতটা মাঝপথে এমনভাবে চেপে ধরল যে ম্যানেজারের মুখ ব্যথায় নীল হয়ে গেল। ম্যানেজার ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। ইমনের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো সে কোনো জলজ্যান্ত পিশাচের সামনে দাঁড়িয়ে আছে। ইমনের গলার স্বর এখন অস্বাভাবিক নিচু আর গম্ভীর। অনেক সহ্য করেছি আপনার এই ভাঙাচোরা হোটেল আর আপনার ওই নোংরা চামচ, সব আমার সহ্য সীমার বাইরে চলে গেছে। আজ যদি আমার কাজে কোনো ব্যাঘাত ঘটে তবে এই শহরে কালকে সকালে আপনার নাম ভুলে যাবে। প্রাণ যদি প্রিয় হয় তবে এখান থেকে সরুন এবং আমার চোখের সামনে আর আসবেন না। ম্যানেজার কোনো উত্তর দিতে পারলেন না। তার সারা শরীর থরথর করে কাঁপছে। তিনি জীবনের অনেক গুন্ডা দেখেছেন, কিন্তু ইমনের চোখের এই স্থির আর নিষ্ঠুর তেজ তিনি আগে কখনো দেখেননি। ইমন এক মুহূর্ত দেরি না করে হোটেলের ময়লা শার্ট ছিঁড়ে ফেলল। তার নিচে বেরিয়ে এলো অত্যাধুনিক ফিটেড কালো টি শার্ট। সে তার কোমর থেকে একটা ছোট্ট মরণাস্ত্র সদৃশ ডিভাইস বের করে অ্যাক্টিভেট করলো। হোটেলের পেছন দিকে রাখা একটা পুরনো মোটরসাইকেলের দিকে সে হনহনিয়ে এগিয়ে গেল। মোটরসাইকেলটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই সেটির ইঞ্জিনের আওয়াজ বলে দিচ্ছিল এটি কোনো সাধারণ বাহন নয়। সে আবার তার ব্লুটুথ অন করলো। টাইগার 2, লোকেশন জ্যাম করার চেষ্টা করো না, শুধু ওদের গাড়ির নাম্বারটা দাও। ওরা জানে না ওরা কার খাবারে মুখ দিয়েছে। যে লোকটা আমার শিকার ছিনিয়ে নিয়েছে তাকে আজ আমি জীবন্ত কবর দেব। তোমরা উত্তর দিকে বাইপাস রোডটা ব্লক করো। আমি আসছি। আমার সাম্রাজ্যের চাবি যে কেড়ে নিয়েছে তার হাতে আমি আস্ত রাখবো না। ইমন ঝড়ের গতিতে হোটেলের গেট দিয়ে মোটরসাইকেল উড়িয়ে বের হয়ে গেল। রাস্তার মানুষগুলো কেবল এক ঝলক একটা কালো ছায়া দেখতে পেল। হোটেলের ভেতর সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ম্যানেজার তখনও ভয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়েছেন। তার মনে হচ্ছিল তিনি এতক্ষণ কোনো রক্ত পিপাসু দানবের সাথে কথা বলছিলেন। ইমন এখন রাস্তার ট্রাফিক আর জ্যামের তোয়াক্কা না করে এক গলি থেকে অন্য গলিতে তীরের মতো ছুটছে। তার মাথায় এখন একটাই চিন্তা, ওই সিলভার রঙের গাড়িটা আর ব্রিফকেস। রহস্যটা এখন আর সাধারণ ডিলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন এক মরণপণ লড়াইয়ের রূপ নিয়েছে। ইমনের এই বিধ্বংসী রূপ দেখে রাস্তার অন্য চালকেরাও ভয়ে গাড়ি থামিয়ে দিচ্ছিল। মাফিয়া কিং এখন তার নিজের ছন্দে ফিরেছে, আর এর শেষ যে কতটা ভয়ানক হবে তা কেবল সময়ই বলতে পারবে। হাইওয়ের তপ্ত পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। বাতাসে শস্য শব্দ আর ইঞ্জিনের গর্জন মিলে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছে। ইমন তার স্পেশাল বাইকের এক্সিলেটরের পুরোটা ঘুরিয়ে দিয়েছে। তার বাইকটা এখন বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটছে। জ্যাম পেরিয়ে সে যখন খোলা হাইওয়েতে উঠল তখন তার চোখের সামনে সেই সিলভার রঙের বিলাসবহুল গাড়িটা দেখা গেল। গাড়িটা অত্যন্ত 140 কিলোমিটার গতিতে ছুটছে। ইমন জানত এই গাড়িটা সাধারণ কোনো গাড়ি নয়, এটা পুরো বুলেট প্রুফ এবং ভেতরে থাকা লোকগুলো পেশাদার খুনি। ইমন তার হেলমেটের ভেতরে থাকা মাইকটা অন করলো। টাইগার 2, আমি ওদের একদম পেছনে আছি। ওরা মনে হয় আমাকে নোটিশ করেছে। হাইওয়ের চারপাশটা ক্লিয়ার রাখো, সাধারণ কোনো মানুষ যেন মাঝখানে না আসে। আজ আমি ওদের চাকা থামাবই। ইমনের কথা শেষ হতে না হতেই সিলভার গাড়িটার পেছনে কাজ একটু নেমে এলো। সেখান থেকে একটা স্বয়ংক্রিয় রাইফেলের নল উকি দিল। কোনো সতর্কতা ছাড়াই ইমনের বাইক লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করলো ওরা। ইমন এক মুহূর্তের জন্য ঘাবড়ালো না। সে খুব নিপুণভাবে বাইকটাকে ডানে বামে কাত করে নিজেকে আর বাইকের চাকা বাঁচালো।
হাইওয়ের উপর দিয়ে যাওয়ার জন্য সাধারণ গাড়িগুলো ভয়ে ব্রেক কষে রাস্তার পাশে নেমে যাচ্ছে। চারিদিকে টায়ার ঘষার বিকট শব্দ আর ধোঁয়া। ইমন দেখলো এভাবে পিছু নিয়ে লাভ নেই, ওকে কিছু একটা করতেই হবে। ভেবেছিস শুধু তোদের কাছেই খেলনা আছে? এই ড্রাগন ইঞ্জিনের ক্ষমতা তোর এখনো দেখিসনি। মাফিয়া কিংয়ের ডেরায় ঢুকে শিকারে চুরি করে যে কত বড় ভুল করেছিস তা আজ তোদের হাড়গোড় টের পাবে। ইমন তার বাইকের হ্যান্ডেলের কাছে থাকা একটা লাল রঙের সুইচে চাপ দিল। সাথে সাথে বাইকের সামনে থেকে দুটো ছোট্ট লঞ্চার বেরিয়ে এলো। সে নিশানায় স্থির থেকে ট্রিগার টিপল। একটা ছোট্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি গিয়ে সরাসরি সিলভার গাড়িটার পেছনের চাকার উপরের অংশে আঘাত করল। মুহূর্তের মধ্যে গাড়িটার ইলেকট্রনিক সিস্টেম জ্যাম হয়ে গেল। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ওপর কয়েকটা পাক খেলো এবং রাস্তার ধারে রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে থেমে গেল। ইমন বাইক থামিয়ে একটা ঝোড়ো গতিতে নেমে এলো। তার হাতে এখন একটা অত্যাধুনিক পিস্তল। সিলভার গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। দরজা খুলে চারজন কালো পোশাক পরা লোক টলতে টলতে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র। কে তুই? কোন গ্যাংয়ের লোক? জানিস এই বিটকেস কার? আমাদের সাথে পাঙ্কা নিলে তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। লাশ কার পাওয়া যাবে না সেটা একটু পরেই বুঝবি। তোরা যে মাফিয়া কিংয়ের ভয় দেখাচ্ছিস সেই কিং এখন তোদের সামনে দাঁড়িয়ে। ওই ব্রিফকেসটা যে টেবিলে থাকার কথা ছিল সেখান থেকে তোলার সাহস তোদের কিভাবে হলো? ইমনের কথা শেষ হওয়ার আগেই লোকগুলো একসাথে গুলি চালাতে শুরু করলো। কিন্তু ইমন আগেই একটা ড্রাইভ দিয়ে রাস্তার ধারের একটা বড় পাথরের আড়ালে চলে গেল। সে 1 সেকেন্ডের জন্য বিরতি না দিয়ে পাল্টা গুলি ছুড়ল। ইমনের প্রতিটি গুলি লক্ষ্যভেদ করলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই 3 জন শত্রু মাটিতে লুটিয়ে পড়ল। চতুর্থ জন যে ব্রিফকেসটা ধরেছিল সে ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছিল। ইমন ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে ইমনকে এখন এক অপরাজেয় যোদ্ধার মতো লাগছে। তার চোখের তেজ দেখে মনে হচ্ছে সে কোনো মরণপণ নেশায় মত্ত। ব্রিফকেসটা নিচে রাখ আর শোন, তোর বসকে গিয়ে বলিস ইমন ফিরে এসেছে। হোটেলের সেই এটো বাসন মাজা ছেলেটা আসলে কে সেটা আজ থেকে পুরো আন্ডারওয়ার্ল্ড টের পাবে। আমার সম্পত্তি ফিরে পাওয়ার রাস্তা আমি নিজেই তৈরি করে নিয়েছি। লোকটা ভয়ে ব্রিফকেস ফেলে দিয়ে দৌড়ে বনের দিকে পালিয়ে গেল। ইমন ব্রিফকেসটা তুলে নিল এবং একবার খুলে দেখল ভেতরে থাকা সে নীল রঙের হিরে আর কিছু গোপন নথিপত্র দেখে ইমনের মুখে এক পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। তার পুরনো সিংহাসন ফিরে পাওয়ার প্রথম ধাপ আজ সফল হলো। হাইওয়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ আর জ্বলন্ত গাড়িটার দিকে শেষ একবার তাকিয়ে ইমন তার বাইকে উঠে বসলো। হাইওয়ের ওপর তখনও রক্তের দাগ তাজা, আর সেই সিলভার রঙের গাড়িটা থেকে আগুনে লেলিহান শিখা আকাশে উড়ছে। ইমন ব্রিফকেসটা শক্ত করে বাইকের পেছনে ক্যারিয়ারে লক করে নিল। তার চোখে এখন দয়ামায়ের কোনো চিহ্ন নেই, বরং সেখানে এক ভয়ঙ্কর খুনের নেশা খেলা করছে। সে তার হেলমেটটা পরে বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জন হাইওয়ের নির্জনতাকে চিরে এক প্রলয়ঙ্কারী সংকেত দিল। ইমন বাইক চালাতে চালাতে তার হেলমেটের ভেতরে থাকা গোপন কমিউনিকেশন সিস্টেমটা অন করলো এবং তার সবচাইতে খাতারনাক হিউম্যান কালনাগকে কল দিল। কালনাগ, কাজ এখনো শেষ হয়নি। ওই 4 নাম্বার লোকটাকে বনের দিকে পালিয়ে গেছে। ও আমাকে দেখে ফেলেছে, আমার মুখ চিনে ফেলেছে। আমি চাই না কাল সকালে এই দুনিয়ায় এমন কেউ থাকুক যে আমার আসল পরিচয় জানে। ওপাশ থেকে কালনাগের ভারী আর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। বস, চিন্তা করবেন না, ও কতদূর আর যাবে। আমার লোকেরা ওই বন ঘিরে ফেলেছে। ইমনের চোয়াল আরও শক্ত হয়ে এলো। সে বাইকের গতি বাড়িয়ে দিয়ে চিৎকার করে আদেশ দিল। কোনো অজুহাত শুনব না। ও বনের মধ্যে দিয়ে পালাচ্ছে। ওকে যেভাবেই হোক খুঁজে বের করো এবং শেষ করে দাও। আমি ওর লাশ দেখতে চাই, কোনো কৈফত বা প্রমাণ নয়। যারা আমাকে দেখে ফেলেছে
বা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদের সবার শেষ ঠিকানা যেন কবর হয়। আমি কোনো জ্যান্ত সাক্ষী রাখতে চাই না। আজ রাত পোহানোর আগেই যেন খবর পাই যে কাজ শেষ। ইমনের আদেশ পাওয়া মাত্রই বনের চারপাশ থেকে কয়েক ডজন লেজার লাইট জ্বলে উঠল। পালানোর লোকটা বুঝতে পারল সে জমির দুয়ারে এসে দাঁড়িয়েছে। এদিকে ইমন হাইওয়ের দিকে তীরের মতো ছুটে চলেছে তার গোপন আস্থানার দিকে। তার মনে এখন আর কোনো দ্বিধা নেই। সে জানে এই আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য ফিরে পেতে হলে তাকে আরও বেশি নিষ্ঠুর হতে হবে। হোটেলের সেই শান্ত ছেলেটি আজ পাকাপোক্তভাবে এক রক্তপিপাসু মাফিয়া কিংয়ে রূপান্তরিত হয়েছে। অনেক তো নাটক হলো, এবার শুরু হলো আসল ধ্বংসলীলা। যারা ভেবেছিল ইমন হারিয়ে গেছে, তারা এবার টের পাবে ইমন ফিরে আসা মানে পুরো আন্ডারওয়ার্ল্ডে লাশের পাহাড় জমা হওয়া। যে হাত দিয়ে এটো বাসন ধুয়েছি, সেই হাত দিয়ে আজ থেকে নিজের ভাগ্য লিখব। ইমনের বাইকটা যখন দিগন্তের ওপারে মিলিয়ে যাচ্ছিল, তখন বনের গভীর থেকে একটা তীব্র আর্তনাদ শোনা গেল। কালনাকে নিখুঁত নিশানায় শেষ সাক্ষীটু নিশ্চিহ্ন হয়ে গেল। হাইওয়ের এক পাশে জ্বলন্ত গাড়ি আর অন্য পাশে ইমনের ফেরার রাজকীয় পথ। সব মিলিয়ে এক নতুন প্রলয়ের সূচনা হলো। ইমন এখন আর কোনো সাধারণ ওয়েটার নয়, সে এখন এক অদৃশ্য যমরাজ, যার হাত থেকে বাঁচার কোনো উপায় কারণ নেই। হাইওয়ে সেই ধ্বংসলীলার খবর দাবানলের মতো আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। শহরের এক প্রান্তে এক আলিশান প্রাসাদের ভেতর এখন পোলেই শুরু হয়েছে। প্রাসাদের বিশাল হলরুমে ঝোলানো ঝাড়বাতিগুলো থরথর করে কাঁপছে, কারণ সেখানে এক দানবের গর্জন প্রতিধ্বনিত হচ্ছে। ওই দামি নীল হিরে আর গোপন নথিপত্রগুলো সাধারণ কোনো জিনিস ছিল না, ওগুলো ছিল এই শহরের অন্ধকার জগতের চাবিকাঠি। আর সেই সব কিছুর মালিক, যাকে সবাই রুদ্র বলে চেনে, সে এখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। রুদ্র নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কিন্তু আজ সেই রুদ্রর ডেরায় ঢুকে কেউ তার কলিজা ছিঁড়ে নিয়েছে। রুদ্র তার হাতের দামি ক্রিস্টাল গ্লাসটা সজোরে দেওয়ালে আছাড় মারল। কাছের টুকরা ছিটকে গিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীদের মুখে বিঁধল, কিন্তু কারো টু শব্দ করার সাহস নেই। কিভাবে সম্ভব? এই শহরের প্রতিটা ধূলিকণা আমার অনুমতি ছাড়া নড়ে না, আর আমার নাতি চিবিয়ে কেউ নীল হিরে নিয়ে হাওয়া হয়ে গেল। আমার কতগুলো গানম্যান, আমার সবচাইতে বিশ্বস্ত টাইগার এক্স, সবগুলো কি নিপংসুক ছিল? একটা সাধারণ হাইওয়েতে একাকি এক বাইক আরোহী আমার স্বপ্ন ছাই করে দিল, আর তোরা এসে আমাকে বলছিস তোরা কোনো চিহ্ন খুঁজে পাস নাই? রুদ্রর চোখগুলো এখন টকটকে লাল। সে পায়জামা পাঞ্জাবি পরা অবস্থায় অস্থির হয়ে ঘরের এপাশ ওপাশ হাঁটছে। তার প্রতিটি পদক্ষেপের শব্দে চারপাশের লোকগুলো ভয়ে নীল হয়ে যাচ্ছে। সে দেওয়ালে টাঙ্গানো ম্যাপটার সামনে গিয়ে দাঁড়ালো এবং একটা ধারালো ছুরি ম্যাপের ওপর সজোরে গেঁথে দিল। তার চাহনি এখন রহস্যময় আর খুনে। সে নিজের মনে বিড়বিড় করতে লাগলো, কিন্তু তার গলার স্বর পুরো ঘরে ছড়িয়ে পড়ল। কে সে? কোন বড় গ্যাংয়ের লিডার, নাকি সরকারের কোনো গুপ্তচর? না না, যে কায়দায় ও আমার লোকদের শেষ করেছে, সে কোনো সাধারণ এজেন্ট হতে পারে না। ও আমার গতিবিধি জানতো, ও জানতো ঠিক কোন পয়েন্টে ব্রিজ বদলানো হবে। তার মানে সব আমার গর্তেই আছে। কিন্তু যে লোকটা আমার মালামাল ছিনিয়ে নিয়েছে, সে কে? তার সাহস দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। এই হিরে আর ডকুমেন্ট যদি হাতছাড়া হয়, তবে আমার 30 বছরের মাফিয়া ক্যারিয়ার ধুলোয় মিশে যাবে। ওই কাগজগুলোতে এই দেশের সবচাইতে বড় রাঘব বোয়ালদের কুকীর্তি লেখা আছে। ওগুলো থাকা মানে আমি অপরাজেয়, আর ওগুলো হারিয়ে যাওয়া মানে আমার মৃত্যু পরোয়ানা জারি হওয়া। রুদ্র হঠাৎ তার এক বিশ্বস্ত সহযোগীর গলা চেপে ধরল এবং তার চোখের একদম কাছে নিজের মুখটা নিয়ে গেল। রুদ্র মুখ দিয়ে তপ্ত নিঃশ্বাস বের হচ্ছে। সে তাতে দাঁত চেপে আদেশের সুরে বলতে লাগলো, পুরো শহর উল্টে ফেল। যদি প্রতিটা গলি, প্রতিটা ম্যাচ, প্রতিটা সস্তা হোটেল থেকে শুরু করে 5 স্টার রিসোর্ট পর্যন্ত কোথাও যেন তিল ধারণের জায়গা না থাকে। মাটির নিচে গিয়ে হলো তাকে খুঁজে বের কর। আমি দেখতে চাই কে সেই ব্যক্তি যে আমার সর্বনাশ করেছে। আমি তাকে মারব না, আমি তাকে এমন যন্ত্রণা দেব যে মৃত্যু তার কাছে রহমত মনে হবে। সব সিপাহীকে রাস্তায় নামিয়ে দাও। এই শহরের প্রতিটা সিসিটিভি ফুটেজ চেক করো। যে লোকটা বাইক চালিয়ে এসেছে, তার চাকা কোথায় গিয়ে থেমেছে সেটা আমার জানা চাই।
যদি আগামী 12 ঘন্টার মধ্যে কোনো পজিটিভ খবর না পাই, তবে তোদের সবার লাশ আমি রাস্তার কুকুরের সামনে ফেলে দেব। রুদ্র ঘর থেকে তার লোকেরা ঝড়ের গতিতে বেরিয়ে গেল। পুরো শহর এখন এক আতঙ্কের পরিবেশ। চারিদিকে রুদ্রর কালো গাড়িগুলো টহল দিতে শুরু করেছে। আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি লোক এখন সেই রহস্যময়ী বাইক আরোহীকে খুঁজছে। কিন্তু রুদ্রের মনে এক ধরনের কুক আইছে। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, যে আমার সর্বনাশ করেছে সে কেবল আমার সম্পদ নেয়নি, সে আমার অহংকারে আঘাত করেছে। এই শহরে আমার ওপরে কথা বলার সাহস কারো ছিল না। তবে কি কোনো পুরনো শত্রু ফিরে এলো? যে কায়দায় লোকগুলো সাফ হয়ে গেল তা আমার খুব চেনা লাগছে। কিন্তু সে তো মরার কথা ছিল। সে কি ফিরে এসেছে? যদি সে ফিরে আসে তবে সে নীল হিরে সামান্য জিনিস। ও আমার রাজত্ব জ্বালিয়ে দেবে। আমাকে তাকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক তাকে থামাতেই হবে। রুদ্র যখন তার প্রাসাদে বসে এই প্রলয়ের পরিকল্পনা করছিল তখন সে জানতো না যে তার এই দম্ভের দিন ফুরিয়ে এসেছে। রহস্যময়ী সেই ব্যক্তিটি এখন আর আগের মতো দুর্বল নেই। রুদ্র পুরো শহর ওলটপালট করার নির্দেশ দিলেও সে বুঝতে পারছে না যে তার পরম শত্রু তার নাকের নিচেই ছিল এতকাল। শহরের আকাশে এখন কালো মেঘ জমেছে, যা এক বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আর এই ঝড়ের কেন্দ্রে আছে সেই হিরে আর ইমন, যে এখন অন্ধকারে বসে নিজের পরবর্তী চাল চালছে। শহর জুড়ে এখন অঘোষিত কারফিউ চলছে। রুদ্রর হুকুমে কয়েকশো অস্ত্র লোক প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে। তারা প্রতিটি বাইক আরোহীকে থামাচ্ছে, প্রতিটি সন্দেহভাজন গুলি তন্ন তন্ন করে খুঁজছে। কিন্তু তারা জানে না যে বাজ পাখিকে তারা খুঁজছে সে এখন অনেক উঁচুতে বসে তাদের ছটফটানি দেখছে। রাত তখন প্রায় 2:30। রুদ্র তার বিশাল প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে শহরটা দিকে তাকিয়ে আছে। তার হাতে জ্বলন্ত চোট, কিন্তু তার দুশ্চিন্তা কমছে না। হঠাৎ তার ব্যক্তিগত ফোনে রিংটোন বেজে উঠল। এই নাম্বারটি খুব কম লোক জানে। রুদ্র ভুরুকুচকে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো এক গভীর এবং অতি পরিচিত এক শীতল কণ্ঠস্বর। কি হলো রুদ্র? সারা শহর তোলপাড় করে ফেললি, অথচ তোর সম্পদ যার কাছে আছে তাকেই খুঁজে পাচ্ছিস না। তোর ওই পোষা কুকুরগুলো তো গলি গলি ঘেউ ঘেউ করছে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। কে তুই? কোন নরক থেকে কথা বলছিস? সাহস থাকলে সামনে এসে কথা বল। জানিস তুই কার মাল ধরেছিস? এই রুদ্রের সঙ্গে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জ্যান্ত কবরে যেতে পারেনি। তুই কে সেটা বল। আমি কি সেটা জানার জন্য তোকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে রুদ্র। তবে এটুকু মনে রাখিস, তোর পতন এখন আমার হাতের মুঠোয়। এই যে তুই নীল হীরা আর গোপন নথিপত্রের জন্য পাগলের মতো ছটফট করছিস, ওগুলো এখন আমার পায়ের নিচে পড়ে আছে। তুই ভেবেছিলি সারা জীবন মানুষের রক্ত চুষে অন্যায় করে এই রাজপ্রাসাদে আরামে ঘুমাবি। তোর সময় শেষ হয়ে আসছে। কোন কুলাঙ্গার? তুই যা চাস আমি তোকে তার ডাবল দেব। টাকা চাস, ক্ষমতা চাস, হিরেটা আর নথিপত্র ফিরিয়ে দে, তোকে আমি মাফ করে দেব। নইলে আমি শপথ করে বলছি তোকে টুকরা টুকরা করে রাস্তার কুকুরের সামনে ফেলবো। চুপ কর হারামি, তোর টাকার লোভ অন্য কাউকে দেখাস। তোর রক্তে ভেজা টাকা ছোঁয়ার রুচি আমার নেই। আজ তো শুধু তোর হিরে আর নথিপত্র কেড়ে নিয়েছি। এটা তো কেবল শুধু গিরগিটি এই প্রকাণ্ড প্রাসাদ থেকে তোকে ধাক্কা দিয়ে বের করব আমি। তোকে আমি ঠিক সেই রাস্তার ফকির বানাবো যাদের ওপর তুই আজীবন অত্যাচার করেছিস। তুই যত অন্যায় করেছিস তার প্রতিটা হিসাব আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব। তোর এই ক্ষমতার সিংহাসন এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। রুদ্র কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। এই কণ্ঠস্বর তার চেনা লাগছে না, কিন্তু এই তেজের সামনে সে নিজেকে খুব ছোট মনে করছে। সে ফোনের ওপাশের লোকটাকে কোনোভাবেই চিনতে পারছে না। রুদ্র চিৎকার করে বলল, তুই যেই হোস না কেন, মনে রাখিস রুদ্রকে হারানো অত সহজ নয়। আমার হাজার হাজার লোক এই শহর শাসন করে। তুই একটা ইঁদুরের মতন গর্তে লুকিয়ে আমাকে ধমকি দিচ্ছিস? হিম্মত থাকলে নিজের পরিচয় দে। পরিচয় পাওয়ার পর তো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না রুদ্র। যে প্রাসাদে তুই অন্যের লাশের ওপর দাঁড়িয়ে বানিয়েছিস, সেই প্রাসাদ থেকেই তোকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাবো।
প্রস্তুত থাকিস। খুব জলদি আমি তোর চোখের সামনে আসব, আর সেদিন কোনো আন্ডারওয়ার্ল্ড থেকে বাঁচাতে পারবে না। তোর মৃত্যু হবে এক চরম অপমানে, একজন রাস্তার তুচ্ছ ভিখারির মতো। ইমন কথাটি শেষ করে ফোনটা কেটে দিল। রুদ্র পাগলের মতো তার আইটি টিমকে ডাকলো লোকেশন ট্র্যাক করার জন্য, কিন্তু লাভ হলো না। ইমন স্যাটেলাইট জামার ব্যবহার করে কলটি করেছিল। রুদ্র হাত থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে এই লোকটা কেবল সাধারণ কোনো চোর নয়, এ কোনো এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন নিয়ে ফিরে এসেছে। অন্যদিকে একটা অন্ধকার রুমে বসে ইমন তার ম্যাপের ওপর রুদ্র প্রাসাদের ছবিতে একটা বড় লাল ক্রস চিহ্ন দিল। তার ঠোঁটের কোণে এখন এক বিজয়ী মাফিয়া কিংয়ের হাসি। রুদ্রর প্রাসাদ এখন যেন এক দুর্ভেদ্য দুর্গ। চারিদিকে সহস্র দেহরক্ষীরা ঘামছে, কারণ তাদের মালিক রুদ্র মেজাজ এখন তুরঙ্গে। গেটে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে ফেসিয়াল রিকগনিশন সবাই সচল, কিন্তু এই কড়া পাহারার মাঝে রুদ্র ছোট বোন নীলা নিজের ঘরে বসে বোর হচ্ছিল। তিনি বাইরের জগতের তেমন খবর রাখেন না, তাই নিজের একঘেয়েমি কাটাতে অনলাইনে পিৎজা অর্ডার করেছিল। ঠিক আধা ঘন্টা পরেই প্রাসাদের মেন গেটে একটি সাধারণ লাল রঙের ডেলিভারি বাইক এসে থামলো। হেলমেট পরা এক যুবক বাইক থেকে নেমে খুব শান্তভাবে গেটের ইনচার্জের সামনে গিয়ে দাঁড়ালো। পাহারাদাররা তাকে আটকে দিল এবং তন্ন তন্ন করে তল্লাশি করলো। এমনকি পিৎজার বক্সটাও স্ক্যান করা হলো, কিন্তু ডেলিভারি বয়ের ছদ্মবেশে থাকায় ইমনকে চেনার সাধ্য কারো ছিল না। সে এতটাই নিখুঁতভাবে তার আত্মবিশ্বাসী ভাবটা লুকিয়ে রেখেছে যে তাকে কেবল একজন সাধারণ কর্মচারী ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। ইমন খুব বিনীত স্বরে গেটের ইনচার্জকে জানালো সে মিস নীলা পিৎজা অর্ডার করেছে এবং দেরি হয়ে গেলে তার মাইনে কাটা যাবে, তাই তল্লাশি শেষ হলে তাকে যেন ভেতরে যেতে দেওয়া হয়। দেহরক্ষীরা একে অপরের দিকে তাকিয়ে ইশারা করলো এবং ইমনকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। ইমন ধীর পায়ে প্রাসাদের দীর্ঘ করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল। তার তীক্ষ্ণ নজর চারিদিকে সিসি ক্যামেরার অন্ধবিন্দুগুলো মেপে নিচ্ছিল। সে জানতো কোন ক্যামেরা কত ডিগ্রি কোণে ঘোরে। নীলার ঘরের সামনে গিয়ে ইমন খুব বিনীতভাবে নক করলো। নীলা দরজা খুলে সামনে আসতেই ইমন তার হাতে পিৎজার বক্সটা এগিয়ে দিল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনার অর্ডার করা পিৎজা দেরি হওয়ার জন্য দুঃখিত। গেটে সিকিউরিটি চেকিংয়ে একটু সময় লেগে গেল। ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের এই বাড়ির ভেতরে আসা তো অনেক ঝামেলার কাজ। এই নাও তোমার বকশিস। পিৎজাটা এখনো গরম আছে তো? জি ম্যাম, একদম গরম আছে, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। আর বকশিসের জন্য অনেক ধন্যবাদ। তবে ম্যাম, আপনার এই বাড়ির ভেতরে বাগানটা খুব সুন্দর। ফেরার পথে কি একটু ওদিক দিয়ে ঘুরে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। তবে সাবধানে যেও, পাহারাদাররা যেন আবার তোমাকে ভুল না বোঝে। পিৎজার জন্য ধন্যবাদ। নীলা দরজা বন্ধ করে ভেতরে চলে যেতেই ইমনের মুখের বিনীত ভাবটা নিমিষেই ওদা হয়ে গেল। সে দ্রুত পায়ে রুদ্রের ব্যক্তিগত স্টাডি রুমের পাশের সরু গলিটায় ঢুকে পড়ল। চারিদিকে নীরবতা কাজে লাগিয়ে ইমন তার পকেট থেকে পেন ড্রাইভের মতো দেখতে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক সিগন্যাল জ্যামার আর ডেটা হ্যাকার বের করলো। রুদ্র ঘরের বাইরে মেন সার্ভার প্যানেলটা 1 সেকেন্ডের জন্য খুলতে সে ডিভাইসটা সেখানে সেট করে দিল। মাত্র 20 সেকেন্ডের কাজ, কিন্তু এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা কারোরই কল্পনায় ছিল না। কাজ শেষ করে ইমন আবার খুব স্বাভাবিক ভঙ্গিতে শীষ দিতে দিতে গেট দিয়ে বেরিয়ে এলো। সে তার বাইক স্টার্ট দিয়ে মেন রোড পর্যন্ত পৌঁছাতে রুদ্রর ফোন বেজে উঠল। রুদ্র তখন তার ড্রয়িং রুমে বসে ম্যাপ দেখছিল। অপরিচিত নাম্বার দেখে ফোনটা ধরতে সে ইমনের সেই পরিচিত অথচ রহস্যময় কণ্ঠ শুনতে পেল। কিরে রুদ্র, তোর প্রাসাদের পাহারা তো খুব শক্ত মনে হচ্ছিল, কিন্তু আমি তো তোর ঘর থেকে ঘুরে আসলাম। তোর ছোট বোন নীলা পিৎজা পেয়ে খুব খুশি হয়েছে, আমি তাকে ডেলিভারি দিয়ে এলাম। আর যাওয়ার সময় তোর স্যান্ডির রুমে সেই মেইন সার্ভারটাতে একটা ছোট্ট উপহার রেখে এসেছি। দেখ তো ওটা এখনো কাজ করছে কিনা। কি বললি? তুই আমার বাড়ির ভেতরে ঢুকেছিস? কার এত বড় সাহস? তোকে আমি জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। নীলার ধারে কাছে যাওয়ার হিম্মত কে দিল তোকে? ধমক পরে দিস রুদ্র, আগে নিজের ঘরটা বাঁচা।
তোর সব গোপন ভিডিও আর অবৈধ ডিলের নথিপত্রগুলো এখন আমার দখলে। সময় কিন্তু শেষ হয়ে আসছে। এখন তুই বুঝতে পারবি এক সাধারণ ওয়েটারের হাতে তোর সাজানো সাম্রাজ্য কিভাবে ধুলির সাথে মিশিয়ে যায়। ইমনের কথা শেষ হতে না হতেই রুদ্রর সমস্ত শরীরে রক্ত যেন মাথায় চড়ে গেল। সে পাগলের মতো চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে উপরে দৌড়াতে শুরু করলো। সে তার স্টাডি রুমের সামনে গিয়ে দেখলো সার্ভার প্যানেল থেকে হালকা নীল ধোঁয়া বের হচ্ছে। রুদ্র যখন তার ল্যাপটপটা খুললো, দেখলো তার বছরের পর বছর ধরে জমানো তথ্যগুলো একের পর এক মুছে যাচ্ছে। রুদ্রর গগন বিদারী চিৎকার শুনে নীলা দৌড়ে এলো। সে তার ভাইকে এভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে দেখে আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেল। রুদ্র তার ঘরের দামি ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় মেরে চুরমার করে দিল এবং হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পারল এই শত্রু তাকে কেবল মারতে চায় না, সে তাকে তিলে তিলে অপমানিত করে ধ্বংস করতে চায়। ইমনের এই ড্রামাটিক চাল রুদ্র মাফিয়া জগতের ভিত নড়িয়ে দিয়েছে। বাইরে থেকে ইমন তখন বাইক চালিয়ে এক নির্জন জায়গায় দাঁড়িয়ে রুদ্র সেই পতন হওয়ার দৃশ্যটা কল্পনা করছিল, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠছিল এক রহস্যময় প্রতিহিংসার হাসি। ইমনের ফোনটা কেটে যাওয়ার পর রুদ্রর কানে যেন এখনও সেই তাচ্ছিল ভরা হাসিটা বাজছে। সে দিকবিদিক জ্ঞান হারিয়ে তার আইটি রুমের দিকে দৌড় দিল। সেখানে থাকা অভিজ্ঞ হ্যাকার আর ইঞ্জিনিয়াররা তখন পাগলের মতো কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে। রুদ্রর গলার আওয়াজ শুনে তারা ভয়ে ভয়ে জড়সড় হয়ে গেল। রুদ্র টেবিলের উপর এক সজোরে থাপ্পড় মেরে সবার দিকে তাকালো। তার চোখগুলো রাগে জ্বলছে। কি হচ্ছে এসব? আমার পুরো সিস্টেম ব্ল্যাক আউট হয়ে গেল কিভাবে? ওই ছেলেটা ফোনে বলল সে আমার সার্ভারে ঢুকেছে। তোরা এখানে বসে কি করছিস? বস, আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের ফায়ারওয়াল পৃথিবীর সেরা ছিল, কিন্তু হঠাৎ করে একটা মেলোয়ার পুরো সিস্টেমকে ভেতরে থেকে গ্রাস করে নিয়েছে। মনে হচ্ছে কেউ একজন সশরীরে এসে এই রুমের আশেপাশে এসে কোনো ডিভাইস কানেক্ট করেছে। অসম্ভব। এই বাড়িতে মাসে ঢোকার আগেও 10 বার চেকিং হয়। বাইরের অপরিচিত কেউ ভেতরে আসেনি। তাহলে এটা কিভাবে হলো? তোরা কি বলতে চাস? আমার বাড়ির লোক কি আমার সাথে গাদ্দারি করছে? রুদ্র চিৎকার শুনে আইটি রুমের সবাই মাথা নিচু করে রইল। কেউ কোনো উত্তর দিতে পারছে না। রুদ্র তার হাতের সামনে থাকা একটা মনিটরে লাথি মেরে ফেলে দিল। তার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, পিৎজা ডেলিভারি বয়। কিন্তু একটা সাধারণ ছেলে কিভাবে এত বড় নিরাপত্তা বলয় ভেঙে তার সার্ভারে হাত দিল, সেটা সে মেলাতে পারছে না। ঠিক সেই সময় তার সিকিউরিটি ইনচার্জ ঘরে ঢুকলো। বস, আমরা মেইন গেটের আর করিডোরের সব ফুটেজ চেক করেছি। পিৎজা ডেলিভারি বয় ছাড়া কেউই নতুন আসেনি। কিন্তু তাকে তো আমরা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করেছি। তার কাছে তো কোনো অস্ত্র বা সন্দেহজনক কিছু ছিল না। গাধার দল! অস্ত্র দিয়ে কি আর সার্ভার হ্যাক হয়? সে নিশ্চয়ই কোনো চিপ বা ডিভাইস নেশেছিল। তোরা তাকে কেন নীলার ঘরের ওইদিকে ঘুরতে যেতে দিলি? তোদের গাফিলতের জন্য আজ আমার 20 বছরের সব নথিপত্র ওই অপরিচিত শত্রুর হাতে। বস, এখন ডাটা রিকভার করা প্রায় অসম্ভব। সিস্টেম পুরো এনক্রিপ্টেড হয়ে গেছে। আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট, শিপমেন্ট ডিটেলস সবই এখন লকডাউন। আমরা এখন অক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেছি। রুদ্র ধপাস করে পাশের একটা সোফায় বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই প্রথম সে নিজেকে খুব অসহায় বোধ করছে। সে ভাবছে কে এই নতুন শত্রু? সে কি তবে কোনো বড় মাফিয়া গ্যাংয়ের অংশ, নাকি পুরনো কোনো শত্রু নতুন বেশে ফিরে এসেছে? রুদ্র চিন্তা যত বাড়ছে তার অস্থিরতা তত তীব্র হচ্ছে। সে নিজের মনেই বিড়বিড় করতে শুরু করলো। কেউ আসেনি, তবুও আমার সব শেষ হয়ে গেল। সে আমার বাড়িতে ঢুকলো, আমার বোনের সাথে কথা বলল, আমার সার্ভার নষ্ট করলো, আর আমি টেরই পেলাম না। এই অপমান আমি সইব কিভাবে? সে কে? কেন সে আমাকে এভাবে তিলে তিলে ধ্বংস করছে? রুদ্রর চোখের সামনে এখন কেবল অন্ধকার। সে বুঝতে পারছে তার রাজত্ব এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। তার শত্রুতা ধরা ছোঁয়ার বাইরে থেকে তাকে চাল দিচ্ছে। রুদ্রর দুশ্চিন্তা এখন আতঙ্কে রূপ নিচ্ছে। সে বুঝতে পারছে না এরপরের আঘাতটা ঠিক কোথা থেকে আসবে। সবাইকে খবর দাও, এই শহরের প্রতিটা পিৎজা শপ, প্রতিটা ডেলিভারি বয়কে ধরে নিয়ে আসো। আমি দেখতে চাই সেই 2টা হাতকে।
যে হাত আমার সার্ভারে ছোঁয়া লেগেছে আমি তাকে ছাড়বো না, তাকে আমি শেষ করে দেব। রুদ্রের হুকুম পাওয়া মাত্রই পুরো শহর তার লোকগুলো পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু রুদ্রর অবচেতন মন বলছে সে যাকে খুঁজছে সে এত সহজে ধরা দেওয়ার পাত্র নয়। এক অজানা ভীতি রুদ্রর পুরো মস্তিষ্ককে এখন গ্রাস করে ফেলছে। পুরো শহর এখন যেন এক আগ্নেয়গিরি। রুদ্রর নির্দেশে হাজার হাজার লোক তন্ন তন্ন করে প্রতিটি গলি, প্রতিটি পিৎজার দোকান আর ডেলিভারি পয়েন্টে হানা দিচ্ছে, কিন্তু সেই রহস্যময় ডেলিভারি বয়ের কোনো চিহ্নই কোথাও নেই। সে যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। রুদ্র তার অফিসের ক্যাবিনেটে বসে মাথায় হাত দিয়ে ভাবছে। এমন সময় তার ফোনে আবার সেই কলটি এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ইমনের সেই শান্ত কিন্তু বিদ্রুপাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। কিরে রুদ্র, সারা শহর তো উল্টে ফেললি, কোনো খবর পেলি নাকি তোর ওই বুদ্ধিহীন লোকগুলো শুধু ঘামই ঝরাচ্ছে? তোকে তো বললাম আমি যখন আসবো তোর সামনের দরজা দিয়েই আসবো। তোকে এখন ঠিক কতটা অসহায় লাগছে সেটা কল্পনা করে আমার বেশ আনন্দ হচ্ছে। তুই কি কেন আমার পেছনে লেগেছিস? তুই যদি পুরুষ হোস তবে সামনে এসে লড়াই কর। এভাবে আড়াল থেকে আক্রমণ করা কাপুরুষের কাজ। তোকে আমি সামনে পেলে জ্যান্ত জ্বালিয়ে দেব। লড়াই লড়াই তো শুরুই হয়নি রুদ্র, এটা তো কেবল তোর দ্বন্দ্ব চূর্ণ করার খেলা। তুই এখন পাগল প্রায় হয়ে ঘুরে বেড়াচ্ছিস, এটাই আমার পাওনা। তুই যত বেশি খুঁজবি ততই বেশি হারাবি। আজকের দিনটা তোর জন্য আরো বড় চমক নিয়ে আসছে, প্রস্তুত থাকিস। ইমন ফোনটা কেটে দিতেই রুদ্র পাগলামি আরও বেড়ে গেল। সে অফিসের টেবিলের উপরে থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দিল। এদিকে গত কয়েকদিন ধরে রুদ্রর খাওয়া দাওয়া একদম নেই বললেই চলে। সে শুধু অফিসের ডেস্কে বসে ষড়যন্ত্রের জাল বুনছে। ভাইয়ের এই অবস্থা দেখে নীলা খুব চিন্তিত হয়ে পড়ল। সে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির সামনের একটা কালো রঙের দামি গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভারের মাথায় ক্যাপ আর চোখে চশমা। নীলা কোনো সন্দেহ না করে গাড়ি পেছনে ছিটে গিয়ে বসলো। তার গাড়ি চলতে শুরু করলে নীলা আয়নে ড্রাইভারের চোখের দিকে তাকাতেই তার কেন জানি চেনা চেনা মনে হলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ লক্ষ্য করার পর হঠাৎ চমকে উঠল। এই যে ভাইয়া, আপনি গাড়িটা থামান তো, আমি আপনাকে চিনে ফেলেছি। আপনি সেই পিৎজা ডেলিভারি বয় না, যে কাল আমাদের বাসায় গিয়েছিল? আপনি আজ এখানে ড্রাইভার সেজে কেন? আপনি আসলেই কে? এমন বিপদে পড়ে গেল। সে ক্যাবটা আরও একটু নামিয়ে মুখ আড়াল করার চেষ্টা করলো এবং নীলা নাছোড়বান্দা। সে গাড়ি থেকে নেমে যাওয়ার হুমকি দিতে লাগলো। এমন বুঝতে পারলো এই মেয়ে তার ভাইয়ের মতো অতটা বোকা নয়, সে যথেষ্ট বুদ্ধিমান। শেষ রক্ষা হচ্ছে না দেখে ইমন গাড়িটা রাস্তার একপাশে থামালো এবং খুব অসহায় একটা মুখভঙ্গি করে নীলার দিকে তাকালো। তার চোখে দৃষ্টিতে সে এক নিমিষে গভীর করুণা আর সরলতা ফুটিয়ে তুলল। ম্যাম প্লিজ চিৎকার করবেন না, আমি আসলে কোনো খারাপ লোক নই। আমি একজন সাধারণ স্টুডেন্ট। পড়াশোনার খরচ চালানোর জন্য আমাকে পার্ট টাইম কাজ করতে হয়। এক এক সময় এক এক এজেন্সিতে কাজ নেই। কাল পিৎজার কোম্পানিতে ছিলাম, আজ এই ড্রাইভিং সার্ভিসে জয়েন করেছি। বাবা নেই, মা অসুস্থ, সংসারটা আমাকেই টানতে হয় ম্যাম। সত্যিই কি তাই? কিন্তু আপনি যেভাবে রুদ্র ভাইয়াকে নিয়ে কথা বলছিলেন, মানে আপনি কি শুধু কাজই করেন? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। ম্যাম, গরিবের জীবন অনেক কঠিন। পেটের দায়ে আমাদের অনেক রূপ ধরতে হয়। আপনার ভাইয়া অনেক বড় মানুষ, তার সিকিউরিটি দেখে কাল একটু অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্যে কেবল কাজ করা। আপনি যদি আমার এই কাজের কথা বলেন তবে আজই আমার চাকরিটা চলে যাবে। ম্যাম, দয়া করে আমার ক্ষতি করবেন না। ইমনের বলা এই করুণ আর ইমোশনাল গল্প শুনে নীলার মন মুহূর্তেই গলে গেল। সে ভাবতে পারেনি এই বুদ্ধিদীপ্ত চেহারার ছেলেটি পেছনে এত কষ্টের জীবন লুকিয়ে আছে। নীলার চোখে এক ধরনের সহানুভূতি কাজ করতে শুরু করলো। সে দীর্ঘশ্বাস ফেলে ইমনের দিকে তাকালো। তার মনে হলো সে মিছিমিছি একজন সৎ পরিশ্রমী ছেলেকে সন্দেহ করছিল। সরি ভাইয়া, আসলে ইদানিং বাড়িতে যা ঘটছে তাতে আমি খুব নার্ভাস ছিলাম। আপনি গাড়ি চালান, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনার লড়াই দেখে আমার খুব ভালো লাগে। নিজের খরচ নিজে চালানো অনেক সম্মানের কাজ। আপনি মন দিয়ে কাজ করুন।
ইমন মনে মনে হাসলো। সে জানতো নীলার মতো নরম মনের মেয়েকে ইমোশন দিয়ে কাবু করা সহজ। সে গাড়ি স্টার্ট দিল ঠিকই, কিন্তু তার গন্তব্য এবার রুদ্রর অফিস নয়, বরং রুদ্রের সবচেয়ে বড় দুর্বলতাকে নিজের কবজায় নেওয়া। নীলা জানতো না যে সে যাকে সাহায্য করছে সে ছেলেটি তার ভাইয়ের সাম্রাজ্য ধ্বংস করার মূল কারিগর। ইমনের এই নতুন চাল রুদ্রের পতনের পথ আরও মসৃণ করে দিল। গাড়িটা শহরে ব্যস্ত রাস্তা ছেড়ে একটু নিরিবিলি লেকের ধারে রাস্তা দিয়ে এগোচ্ছিল। নীলা জানালার বাইরে তাকিয়েছিল। তার মনে তখন ইমনের বলা সেই মিথ্যা অভাবের গল্পটা বারবার চার ঘুরপাক খাচ্ছিল। নীলা সাধারণত খুব সংরক্ষিত স্বভাবের মেয়ে, কিন্তু ইমনের সেই অসহায় চাহনি তার মনের ভেতর কোথাও একটা দাগ কেটে গেছে। সে আর চোখে সামনের আয়নায় ইমনের দিকে তাকালো। ইমন খুব শান্তভাবে গাড়ি চালাচ্ছে, তার চোখে মুখে কোনো চঞ্চলতা নেই। নীলা কিছুক্ষণ চুপ থেকে নিজেই বলা শুরু করলো। আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আপনার কথা শুনে মনে হলো আপনি অনেক পড়াশোনা করতে চান, কিন্তু এই অবস্থায় কি সব সামলানো সম্ভব হয়? আপনার কষ্ট হয় না? আমার নাম ইমন। ম্যাম, কষ্ট তো হয়ই, কিন্তু স্বপ্নগুলো যখন বড় হয় তখন শরীর আর মন ক্লান্তি মেনে নিতে হয়। আমি বিশ্বাস করি নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই নেই। আপনি হয়তো বুঝবেন না ম্যাম, কারণ আপনি অনেক বড় ঘরে জন্মেছেন। আমাদের মতো মানুষের কাছে জীবন মানেই প্রতিদিন একটা যুদ্ধ। ইমনের গলার স্বরে এক ধরনের গভীরতা ছিল যা নীলার হৃদয়কে স্পর্শ করলো। নীলা নিজেকে অপরাধী মনে করতে শুরু করলো, কারণ তার ভাই রুদ্রের অঢল সম্পদ থাকা সত্ত্বেও সে কখনো সাধারণ মানুষের লয়ের কথা ভাবেনি। সে ইমনের সাথে আরও কথা বলতে চাইল। ইমন কৌশলে এমনভাবে কথা বলছিল যেন নীলা তাকে একজন বড় ভাই বা খুব কাছের শুভাকাঙ্ক্ষী মনে করতে শুরু করে। সে নীলার পরিবার, তার পছন্দ অপছন্দ নিয়ে খুব নরম স্বরে জানতে চাইল। নীলা খুব সাবলীলভাবে তার মনের যমুনা ছোট ছোট দুঃখের কথাগুলো ইমনকে বলতে শুরু করলো। নীলা জানালো সে সবসময় এই সোনাই কাছে বন্দি থাকতে চায় না, সে চায় মুক্ত বাতাসে বাঁচতে। ইমন তার কথায় সায় দিচ্ছিল এবং তাকে বোঝাচ্ছিল যে জীবনটা আসলে কত সুন্দর যদি তা নিজের চোখে দেখা যায়। ম্যাম, আপনি অনেক নরম মনের মানুষ। আপনার মতো মানুষ এই নিষ্ঠুর দুনিয়াতে খুব কম আছে। নিজের যত্ন নেবেন। আর ভাইয়া অনেক ব্যস্ত মানুষ, হয়তো আপনাকে সময় দিতে পারে না, কিন্তু আপনি কখনোই নিজেকে একা ভাববেন না। নীলা ইমনের এই কথায় আবেগপ্রবণ হয়ে পড়ল। সে ভাবল যে ছেলেটা নিজে এত কষ্টে আছে, সে তাকে সান্ত্বনা দিচ্ছে। নীলার মনে ইমনের জন্য এক ধরনের শ্রদ্ধা আর ভরসা তৈরি হতে শুরু করলো। কিন্তু গাড়িটার ভেতরে যখন এই মায়ের পরিবেশ তৈরি হচ্ছিল, তখন ইমনের হৃদয়ের এক কোণে এক অদ্ভুত দহন শুরু হয়েছে। সে রুদ্রকে তিলে তিলে মারতে চায়, তার সাম্রাজ্য ধুলোই মিশিয়ে দিতে চায়। এটা তার জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু এই প্রতিশোধের খেলায় নীলার মতো একটা নিষ্পাপ আর নরম মনের মেয়েকে গুটি হিসেবে ব্যবহার করা তার ভেতরে এক ধরনের অপরাধবোধ জাগিয়ে তুলছে। সে স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল। আমি কি ঠিক করছি? রুদ্রের রক্ত চুষতে গিয়ে আমি কি এই মেয়ের সরলতার বলি দিচ্ছি? নীলা তো কোনো অন্যায় করেনি। সে তো জানেও না তার ভাই কত বড় অপরাধী। এই মেয়েটা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, অথচ আমি তাকে দিয়ে তার ভাইয়ের ধ্বংস করার রাস্তা বানাচ্ছি। আমার তো পাথর হওয়া উচিত ছিল, কিন্তু কেন আজ আমার ভেতরে একটা হাহাকার কাজ করছে? ইমন আয়নায় দেখল নীলার চোখে এক ধরনের প্রশান্তি। সে নীলার মনের উপর যে প্রভাবটা বিস্তার করেছে তা তার কল্পনার জন্য আশীর্বাদ হলো, তার বিবেককে আজ দংশন করছে। ইমন নিজেকে বারবার মনে করানোর চেষ্টা করলো যে রুদ্র তার সাথে কি করেছিল, তার পরিবারকে কিভাবে ধ্বংস করেছিল, কিন্তু নীলা সেই মায়াবী হাসি বারবার ইমনের প্রতিশোধের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে বুঝতে পারছে নীলা এখন তাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে। এই বিশ্বাসই হবে রুদ্রের সবচাইতে পতনের বড় অস্ত্র। কিন্তু এই অস্ত্রের আঘাতে নীলার মনটা যে চুরমার হয়ে যাবে সেটা ভেবে ইমনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইমন ভাইয়া, আপনি কি শুনছেন? আমি বলেছিলাম যে রুদ্র ভাইয়ার অফিসের সামনে আসার আগে একটু থামবেন,
আমি চাই না কেউ আপনাকে আমার সাথে দেখে কোনো প্রশ্ন করুক। আমি চাই আপনি নিরাপদে থাকুন। জি ম্যাম, অবশ্যই। আপনি অনেক মহান। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনি আমাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে বিদায় নেব। আপনি খবরটা ভাইয়াকে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন। ইমন গাড়িটা অফিসের একটু দূরে থামালো। নীলা নামার সময় ইমনের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিল এবং তাকে নিজের যত্ন নিতে বলল। নীলা চলে যাওয়ার পর ইমন দীর্ঘক্ষণ গাড়িতে বসে রইল। তার চোখে এখন আর সেই মাফিয়া কিংয়ের নিষ্ঠুরতা নেই আর বিষণ্ণ, সেখানে বরং একরাশ অপরাধবোধ আর বিষণ্ণতা। সে বুঝতে পারছে সে এক কঠিন জালে আটকে যাচ্ছে। একদিকে তার জীবনে দীর্ঘদিনের প্রতিশোধ আর অন্যদিকে এক নিষ্পাপ হৃদয়ের বিশ্বাস। ইমন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে জানতো এই গল্পের শেষটা হয়তো খুব একটা সুখের হবে না, বিশেষ করে নীলার জন্য, যার পৃথিবীটা হয়তো ইমনের হাত ধরে সারখার হয়ে যাবে। শহর জুড়ে রুদ্রের লোকজনের তাণ্ডব চলল। রুদ্র নিজের গাড়ির ভেতর এখন এক অদ্ভুত মায়ের খেলা চলছে। রুদ্র যখন ডেস্কে বসে ঘামছে, তখন বাইরে গাড়ির এসি রুমে নীলা ইমনের চোখের দিকে অপলক তাকিয়ে আছে। নীলার চোখে এখন আর ড্রাইভারের প্রতি দয়া নেই, আছে এক গভীর টান। ইমন, তুমি কি বুঝতে পারছো আমি গত কয়েকদিন ধরে তোমাকে কি বলার চেষ্টা করছি? এই যে টিফিন বক্স করে তোমার পছন্দের খাবারগুলো আনি, এটা কি কেবল একজন ড্রাইভারের প্রতি দয়া ভাবছো তুমি? ম্যাম, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী মাত্র। আপনার এই অতিরিক্ত যত্ন আমার ভয় বাড়িয়ে দিচ্ছে। রুদ্র স্যার যদি টের পায় আপনি আমার জন্য রান্না করেছেন, তবে আমার পিঠের চামড়া থাকবে না। আবার ম্যাম, বলেছি না আমাকে নীলা বলে ডাকবে। আর ভাইয়াকে নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। ও এখন নিজের শত্রু খুঁজতে গিয়ে পাগল হয়ে আছে। কিন্তু ইমন, আমার কেন জানি মনে হয় তুমি ওই ড্রাইভারের পোশাকের আড়ালে অন্য কেউ। তোমার কথা বলা, তোমার চিন্তা ভাবনা কোনোটাই সাধারণ কোনো ছেলের মতো নয়। তুমি কি আমাকে কিছু লোকাচ্ছ? লোকানোর মতো কি বা আছে? একটা এতিম ছেলে, মাথা গোঁজার ঠাঁই নেই। সে ড্রাইভার না করলে খাবে কি? আপনি আমার মধ্যে যা দেখেছেন সেটা হয়তো আপনার মনের ভুল। আপনি অনেক নরম মনের মানুষ তো, তাই আমার মতো তুচ্ছ মানুষকেও অনেক বড় করে দেখছেন। না ইমন, এটা ভ্রম নয়। আজ যখন রুদ্রের অফিসের সামনের দিকে দিয়ে আসছিলাম, দেখলাম তুমি কত নিখুঁতভাবে সবার নজর এড়িয়ে ফাইলগুলো সরালে। তোমার সাহস আমাকে অবাক করে। মাঝে মাঝে মনে হয় তুমি এই রাজপ্রাসাদ থেকে আমাকে মুক্ত দিতে পারো। আমাকে কি তোমার সাথে দূরে কোথাও নিয়ে যাবে, যেখানে কোনো মাফিয়া থাকবে না, কোনো বন্দুকের গর্জন থাকবে না? নীলা, যে আগুনের সাথে তুমি খেলছো সেটা তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। আমি যে জগৎ থেকে এসেছি সেখানে ভালোবাসা মানে বিসর্জন। তুমি রুদ্রের বোন হয়ে কেন এই সামান্য ছেলের উপর ভরসা করছো? আমি যদি কাল হারিয়ে যাই, তোমার এই চোখের জল মোছার কেউ থাকবে না। তোমাকে হারাতে দেব না বলেই তো আগলে রাখছি। বিশ্বাস করো ইমন, রুদ্রের এই রক্তমাখা টাকার চেয়ে তোমার ওই ভাঙাচোরা ঘরের শান্তি আমার কাছে অনেক দামি। তুমি কি একবারও আমার মনের কথা বুঝতে চাইবে না? ইমনের বুকটা ধক করে উঠল। সে রুদ্রের বিনাশ চাই, কিন্তু নীলার এই নিষ্পাপ ভালোবাসা তার সব হিসেব উলটপালট করে দিচ্ছে। সে স্টিয়ারিংটা শক্ত করে ধরে বাইরের দিকে তাকালো। ও আমাকে নীলা বলে ডাকতে বলেছে, আমাকে ভালোবেসেছে, অথচ ও জানে না ওর এই প্রিয় ইমনের ইশারাতেই ওর ভাইয়ের সাজানো গোছানো ব্যবসা আজ ধুলোয় মিশেছে। আমি ওর বিশ্বাস নিয়ে সিনিমিনি খেলেছি। রুদ্রকে মারতে গিয়ে কি আমি শেষ পর্যন্ত নীলাকেও মেরে ফেলবো? না, আমাকে নিজেকে সামলাতে হবে। এই মায়া আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার ওপর কি তোমার একটুও মায়া হয় না? নাকি তুমিও অন্যদের মতো আমাকে শুধু রুদ্রের বোন হিসেবেই দেখছো? মায়া হয় নীলা, খুব মায়া হয়। আর সেই মায়া থেকেই বলছি, আমার থেকে দূরে থাকো। আমি তোমার জন্য নিরাপদ নই।
যে ঝড় আসতে চলেছে তাতে তোমারই সুন্দর সাজানো স্বপ্নগুলো চুরমার হয়ে যাবে। তুমি ভাইয়াকে খবর দিয়ে আসো, আমি এখানেই আছি। তুমি যতবার আমাকে দূরে সরাতে চাইবে আমি ততবার তোমার কাছে আসব। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু বলতে পারছো না। আমি আসছি, তুমি কোথাও যাবে না কিন্তু। নীলা গাড়ি থেকে নেমে যাওয়ার পর ইমন দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল রুদ্র জানালার কাছ দিয়ে নিচে তাকিয়ে আছে। রুদ্র ভাবছে তার বোন নিরাপদ আছে, অথচ সে জানে না তার সবচাইতে বড় শত্রু এখন তার বোনের হৃদয়ে রাজত্ব করছে। ইমনের এই দৈত্য জীবন এখন এক ভয়ঙ্কর বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে ইমনের ছায়াতলে নীলা যেন ততই শান্তি খুঁজে পাচ্ছে। তাদের সম্পর্কটা এখন আর কেবল ড্রাইভারের আর মালিকের বোনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক মায়ের গভীর রূপ নিয়েছে। নীলা এখন সারাক্ষণ ইমনের কথাই ভাবে। অন্যদিকে রুদ্রের ড্রয়িং রুমে এক উত্তেজনার পারদ তুঙ্গে। রুদ্রের সামনে দেওয়ালে বিশাল স্ক্রিনে সেই দিনের সিসিটিভি ফুটেজ বারবার রিপ্লে হচ্ছে। রুদ্রের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। সে জুম করে সে পিৎজা ডেলিভারি বয়ের হাতের কবজিটা, হাঁটা ধরন সবকিছু খুঁটিয়ে দেখছে। ঠিক সেই সময় নীলা তার ভাইয়ের জন্য কফি নিয়ে ঘরে ঢুকলো। ভাইয়া অনেকক্ষণ তো হলো, কফিটা খেয়ে নাও। তুমি এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তো নিজের শরীরটা শেষ করে দেবে। শরীর নিয়ে ভাবার সময় নেই নীলা। আমার কলেজের ওপর দিয়ে কেউ হেঁটে গেল, তাকে ধরা না পর্যন্ত আমার শান্তি নেই। এই দেখ, এই সেই কুলাঙ্গার পিৎজা ডেলিভারি দেওয়ার নাম করে আমার ঘরে ঢুকে আমার সব শেষ করে দিয়েছে। আমি শুধু ওর চোখের একটা পলক দেখতে চাই, তাহলেই ওকে আমি চিনে ফেলবো। নীলা কফির মগটা হাতে নিয়ে অবেলায় স্ক্রিনের দিকে তাকাতেই তার পুরো পৃথিবী যেন থমকে গেল। স্ক্রিনে সেই ডেলিভারি বয় নীলার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনের পোশাক আলাদা হলো, তার দাঁড়ানোর ভঙ্গি, তার ঘাড়ে কাত করার ধরন আর সুটাম দেহ সবই নীলার খুব চেনা। নীলার হাত কাঁপতে শুরু করলো। কফির কাপটা পিরিচের উপর ঠকঠক শব্দ করছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভাইয়া, তুমি এই ভিডিওটা কেন দেখছো? মানে এই লোকটা কি সত্যি সেই শত্রু যে তোমার সার্ভার হ্যাক করেছে? নীলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। তার মাথা ঘুরতে শুরু করেছে। সে ভাবছে ইমন তাকে বলেছিল সে একজন গরিব স্টুডেন্ট, অভাবের তাড়নায় ড্রাইভারি করছে। তাহলে এই পিৎজা ডেলিভারি বয় আর তার প্রিয় ইমন কি একই মানুষ? ইমন কি তবে তাকে ব্যবহার করছে? তার ভাইয়ের ধ্বংসের পেছনে কি সত্যি ইমনের হাত আছে? নীলার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে রুদ্রর সামনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। ভাইয়া, তোমার কি মনে হয় এই লোকটা কি এখনও এই শহরের আশেপাশে আছে? ও কি আমাদের ওপর আবার হামলা করতে পারে? ও আছে নীলা, ও আমার আশেপাশেই আছে। আমি টের পাচ্ছি ও আমাকে আড়াল থেকে দেখছে আর হাসছে। কিন্তু ও জানে না যে রুদ্র যখন কামড়ায় তখন বিষ হাড় পর্যন্ত পৌঁছে যায়। আমি ওকে খুঁজে বের করবই। নীলা কোনো মতে ঘরের থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে ভাবছে ইমন যদি সত্যি সেই শত্রু হয় তবে তার ভাইয়ের জীবন তো সংকটে। কিন্তু ইমন কেন এমন করবে? রুদ্রের সাথে ইমনের কিসের শত্রুতা? তবে কি ইমন তাকে মিথ্যা ভালোবাসার নাটক শুনিয়েছে? রুদ্র তথ্য পাওয়ার জন্য নীলার মনে হাজারো প্রশ্ন। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো নিচে গ্যারেজে ইমন খুব শান্তভাবে গাড়ি পরিষ্কার করছে। নীলার মনে হলো সে এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না সে কি তার ভাইকে সব বলে দেবে নাকি ইমনের কাছে গিয়ে এর জবাব চাইবে। ইমনের আসল পরিচয় এখন নীলার কাছে এক ভয়ঙ্কর বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। বিকেলের সূর্যটা তখন দিগন্তর কোলে ঢলে পড়েছে। নদীর শান্ত জলটা রক্তিম আভায় ঝিলমিল করছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু বাতাসের শস্য শব্দ আর নদীর ঢেউয়ের হালকা কলতান শোনা যাচ্ছে। নীলা নদীর পাড়ে একটা পাথরের উপর শক্ত হয়ে বসে আছে। তার চোখে মুখে এক জমাট বাঁধা মেঘের ছায়া। ইমন কিছুক্ষণ দূরে গাড়িটা পার্ক করে ধীরে ধীরে নীলার পাশে এসে দাঁড়ালো। সে বুঝতে পারল নীলার মনের ভেতরে কোনো ঝড় বইছে, কিন্তু সেটা যে কি তা সে নিশ্চিত নয়। ইমন খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে নীলার দিকে তাকিয়ে বলল যে নীলা হঠাৎ এই জনমানবহীন নদীর পাড়ে কেন তাকে ডাকলো এবং তার শরীর খারাপ লাগছে কিনা। সে নীলাকে বাসে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়ে জানালো যে রুদ্র স্যার জানলে অযথাই চিৎকার করবেন। নদীর দিকে তাকিয়ে মিলান হেসে বলল,
তুমি একজন সাধারণ ড্রাইভার নাকি অসাধারণ একজন অভিনেতা ইমন? অভিনয়টা খুব ভালোই জানো তুমি। কেন তুমি এমনটা করছো? কি অন্যায় করেছে আমার পরিবার তোমার সাথে, যার জন্য তুমি আমার ভাইয়াকে তিলে তিলে ধ্বংস করতে চাইছো? একটা পিৎজা ডেলিভারি বয়ের ছদ্মবেশে আমার ঘরে ঢুকে তুমি যে সর্বনাশটা করে এসেছো, সেটার জবাব দাও এক্ষুনি। ইমনের পায়ের তলা থেকে যেন মুহূর্তে মাটি সরে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে নীলার দিকে চেয়ে রইল। ইমন বেশ তোতলাতে তোতলাতে নীলার দিকে বলল যে সে আসলে এসব কি বলছে এবং পিৎজা ডেলিভারি বয় মানেই বা কি। সে নিজের নির্দিষ্ট দাবি খুব অবাক হওয়ার ভান করলো এবং নীলা তাকে সন্দেহ করছে কিনা তা জানতে চাইল। নীলা এবার চিৎকার করে উঠল এবং ইমনকে থামতে বলল। সে বেশ জোর গলায় জানালো যে ইমনের আর একটা মিথ্যাও সে শুনবে না। নীলা ঘৃণা ভরা চোখে ইমনের দিকে তাকিয়ে বলল যে সে কিভাবে জেনেছে তা ভেবে লাভ নেই, কারণ রুদ্র ভাইয়ের ঘরে সিসিটিভি ফুটেজে সে ওই পিৎজা ডেলিভারি বয়ের দাঁড়ানোর ধরন আর চাহনি দেখেই চিনে ফেলেছে সে যে ওটা ইমনই ছিল। নীলা সাফে জানিয়ে দিল যে ইমনই তার ভাইয়ার সেই অদৃশ্য শত্রু। নীলা, আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার কথা একবার অন্তত শোনো তুমি। না, আর কোনো অজুহাত নয়। এখন আর কোনো মিথ্যে বলো না প্লিজ। যা বলবে শুধু সত্য কথা বলবে। আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার সততা দেখে, কিন্তু এখন দেখছি তুমি এক ভয়ঙ্কর প্রতারক। তুমি কি শুধুই প্রতিশোধ নিতে এসেছো? আমাদের এই ভালোবাসা কি শুধুই তোমার তথ্যের জন্য একটা সিঁড়ি ছিল শুধু? বলো না ইমন, আজ সত্যটা বলতেই হবে তোমাকে। ইমন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে এবং পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো হঠাৎ করে ভীষণ শীতল আর কঠোর হয়ে গেল। সে খুব গভীর আর ভারী গলায় নীলাকে জানালো যে সে যদি সত্যিটা শুনতে চায় তবে যেন মন দিয়ে শোনে। ইমন স্বীকার করলো সে প্রতিশোধ নিতেই এসেছে। ইমন নীলার চোখের দিকে চেয়ে বেশ নির্দয়ভাবে জানালো যে রুদ্র তাকে ধ্বংস করতে চাইছে। সে আসলে রুদ্রের হাতে নিঃস্ব হওয়া এক পরিবারের সন্তান। ইমন বেশ দমের সাথে বলল যে সে রুদ্রের সেই পতন চাই যা রুদ্র অন্যদের সাথে করেছিল। সবশেষে নীলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করলো যে এরপরও নীলা তাকে বিশ্বাস করবে কিনা। ইমনের স্বীকারোক্তি শুনে নীলা এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল এবং তার চোখ দুটো দিয়ে অঝরে জল ঝরতে শুরু করলো। নদীর ধারে সেই শান্ত পরিবেশটা এখন এক বিশাল হাহাকারে ভরে উঠেছে। নদী সেই পাহাড়ে সেই থমথমে পরিবেশ। ইমনের স্বীকারোক্তি যখন নীলা হৃদয়ে চুরমার করে দিচ্ছিল, ঠিক তখনই দিগন্ত কাঁপিয়ে কতগুলো গাড়ির ইঞ্জিনের গর্জন শোনা গেল। ধুলো উড়িয়ে প্রায় 20-25টি কালো রঙের দামি গাড়ি মুহূর্তের মধ্যে পুরো নদীর পাড় ঘেরাও করে ফেলল। প্রতিটি গাড়ি থেকে সশস্ত্র বডিগার্ডরা নেমে পজিশন নিল। একটি বিশাল এসইউভি থেকে ধীর পায়ে নেমে এলো রুদ্র। তার হাতে একটি চকচকে রিভলভার, চোখে খুনের নেশা। কোনো গোপন সোর্সের মাধ্যমে রুদ্র শেষ পর্যন্ত ইমনের লোকেশন বের করে ফেলেছে। ইমনে অতর্কিত হামলায় বিচলিত হলো না, তবে সে নীলার দিকে এক গভীর প্রশ্নবোধক আর অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। ইমন খুব তাচ্ছিল্য ভরা গলায় নীলাকে জিজ্ঞেস করলো যে নীলা কি তবে এইভাবে তাকে ঠকালো এবং তার লোকেশন নিজের ভাইকে জানিয়ে দিল। নীলা তখন ভয়ে আর কান্নায় কুঁকড়ে যাচ্ছিল। সে ইমনের দিকে হাত বাড়িয়ে আকুল হয়ে বলতে লাগলো যে সে কাউকে কিছু বলেনি এবং সে নিজেও জানে না ভাইয়া এখানে কিভাবে এলো। অনেক তো হলো চোর পুলিশ খেলা, এবার খেলাটা সামনে থেকে হোক। কি ভেবেছিলি আমার নাকের ডগা দিয়ে আমার সব লুট করে নিবি আর আমি টেরই পাবো না? আজ তোকে এই নদীর পাড়েই কবর দেব আমি। কিন্তু তার আগে বল, তুই কে? কেন আমার পেছনে ছায়ের মতন লেগে আছিস? কি চাস তুই আমার কাছে? ইমন কোনো উত্তর দিল না। সে শুধু ঠোঁটের কোণে এক রহস্যময় আর তাচ্ছিলের হাসি ফুটিয়ে রাখলো, যেন রুদ্রের এই বিশাল বাহিনী তার কাছে খেলনার মতো। ইমনের এই নীরবতা রুদ্রকে আরো বেশি খেপিয়ে তোলো। রুদ্র এক ইশারায় তার গাঁটটা হিংস্র পশুর মতো ইমনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা ইমনকে ঘিরে ধরে এলো পাথারি মারতে শুরু করলো। ইমনের শরীর থেকে রক্ত ঝরছে, সে মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু তার সেই হাসিটা মিলান হচ্ছে না। মার খেতে খেতে হঠাৎই ইমনের ভেতর যেন এক অসুরের শক্তি ভর করলো। সে তার শরীরে রক্ত মুছে প্রবল দম্ভ নিয়ে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো।
রুদ্র বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ইমন এক বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল। আমি কে তুই জানিস? তুই কি সত্যি চিনতে পারছিস না এই রক্তকে? আমি হলাম আকরাম চৌধুরীর একমাত্র ছেলে, যাকে তুই আজ থেকে কয়েক বছর আগে তিলে তিলে ধ্বংস করে দিয়েছিলি। যে সাম্রাজ্যের ওপর দাঁড়িয়ে আজ তুই হুঙ্কার দিচ্ছিস, তার আসল মালিক আমার বাবা। তুই ছিলি আমার বাবার কোম্পানির সামান্য একজন পিয়ন, আর সেই তুই আমার বাবাকে ছলে বলে কৌশলে সরকারের কাছে স্মাগলার প্রমাণ করে পুলিশে ধরিয়ে দিলি। আমার বাবার জেলে যাওয়ার পর মা সেই শোক সইতে না পেয়ে ধুকে ধুকে মারা গেছে। আমি একটা রাতের ব্যবধানে রাস্তার ভিখারি হয়ে গেলাম। ইমনের প্রতিটি শব্দ যেন এক একটা তীরের মতো তার রুদ্রর বুকে বিচ্ছিল। রুদ্রর চোখের মনি কাঁপতে শুরু করলো। সে নিজের দুর্বলতা ঢাকতে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ইমন তার কথার থুবড়ি থামালো না। সে এগিয়ে গিয়ে রুদ্রর চোখের দিকে তাকিয়ে বলল, সে পদে পদে লাদির ঝাঁটা খেয়েছে, রাস্তার ধুলো মেখে বড় হয়েছে। ইমন খুব দম্ভের সাথে জানালো সে জিরো থেকে হিরো হওয়ার আন্ডারওয়ার্ল্ডের কিং, যাকে পুরো দুনিয়া ভয় পায়, এবং রুদ্র নিজেও মনে মনে তাকে ভয় পায়। ইমনের কথাগুলো শুনে রুদ্রের বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ ছেলের সাথে নয়, বরং এক সাক্ষাৎ জমের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তবুও রুদ্র তার গলার স্বর উঁচুতে রেখে বলল, যে মরা মানুষের ছেলের আস্ফালন সে অনেক দেখেছে, এবং আজ ইমনের রক্ত দিয়ে সে নিজের কলঙ্ক মুছবে। এদিকে নীলা ইমনের প্রতিটি কথা শুনে নিথর হয়ে গেছে। তার সমস্ত শরীর যেন নিস্তেজ হয়ে এলো। সে পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল সেই মানুষটিকে যাকে সে ভালোবেসেছে। নীলার মাথা কাজ করছে না যে তার ভাই তাকে আদর করে বড় করেছে, সেই ভাই আসলে এত বড় অপরাধী, আর যে ইমন সে সাধারণ ভেবে মায়া করত, সেই ছেলেটা এত কষ্ট সহ্য করে আজ এই পর্যায়ে এসেছে। নীলার মনে হতে লাগলো তার সাজানো পৃথিবীটা এক নিমিষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সে ইমনের রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার মনে হচ্ছিল সে এখন না পারছে ইমনের পক্ষ নিতে, আর না পারছে অপরাধী ভাইয়ের সাথে দাঁড়াতে। ইমনের এই পরিচয় নীলার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে দিল। নদীর তীরে সেই শান্ত বিকেল এখন শ্মশানের মতো থমথমে হয়ে উঠছে। রুদ্রর হাতের রিভলভারটা ইমনের কপাল বরাবর স্থির হয়ে আছে। রুদ্রর আঙ্গুল টিগারে কাঁপছে না, বরং তার চোখে ফুটে উঠেছে এক পৈশাচিক আনন্দ। ঠিক সেই মুহূর্তেই সব হিসেব উলটপালট করে দিয়ে নীলা এক ঝটকায় ইমনের সামনে এসে দাঁড়ালো। সে বুক চিতিয়ে রুদ্র বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে পড়ল। রুদ্রর চোখ দুটো বিস্ময়ে আর রাগে বড় হয়ে গেল। সে নিজের বোনকে এভাবে শত্রুর ঢাল হতে দেখে রাগে ফেটে পড়ল। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? আমার সামনে থেকে সর। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে আছিস? ও আমাদের শেষ করে দিতে এসেছে। ও আমাদের শত্রু। এখনই সামনে থেকে সর বলছি, নইলে ভুল করে গুলি তোর গায়ে লেগে যাবে। আমি সরবো না ভাইয়া। তুমি যদি ওকে মারতে চাও তবে আগে আগে গুলি আমার বুকে করতে হবে। আমি যে ইমনকে বড্ড ভালোবাসি ভাইয়া, আমি ওকে মরতে দেব না। তুমি অনেক অন্যায় করেছো, আজ আর কোনো রক্ত আমি ঝরতে দেব না। ভালোবাসা? এই সামান্য একটা পিয়নের ছেলের জন্য তুই আমার অবদ্ধ হচ্ছিস? আজ আমার মাথায় রক্ত চড়ে গেছে নীলা। আমি আর আমার মধ্যে নেই। আমি ভুলে যাব যে তুই আমার বোন। সামনে থেকে সর বলছি। রুদ্রর চিৎকার নদীর পাড়ে নিস্তব্ধতা চিরে দিল, কিন্তু নীলা অঢল হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র তখন হিতাহিত জ্ঞান হারিয়ে নীলার হাত ধরে প্রচণ্ড হ্যাঁচকা টান দিল। সে নীলাকে সজোরে একপাশে ছুঁড়ে ফেলে দিল। নীলা পাথরে মাটিতে গিয়ে আছাড় খেলো এবং তার কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করলো। নীলা সেই আর্তনাদ শুনে ইমনের ভেতরে ঘুমন্ত সিংহটা যেন জেগে উঠল। ইমনের চোখের মনি এখন টকটকে লাল। সে নিজের যন্ত্রণার কথা ভুলে গিয়ে রুদ্রের দিকে খুনে দৃষ্টিতে তাকালো। রুদ্র, তুই নিজের বোনকে আঘাত করেছিস। তুই ওর গায়ে হাত তুললি, নিজের মৃত্যু নিজে ডেকে এনেছিস। আজ থেকে বাঁচানোর মতো ক্ষমতা স্বয়ং সৃষ্টিকর্তারও নেই। তুই আমার পরিবারে ধ্বংস করেছিস, তাতে আমার জেদ বেড়েছিল, কিন্তু আজ তুই নীলাকে কাঁদিয়েছিস। আজ তোকে আমি টুকরো টুকরো করব। রুদ্রের বডিগার্ডরা কিছু বুঝে ওঠার আগে ইমনের বাঘের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম যে লোকটা ইমনের দিকে বন্দুক তাক করেছিল
ইমন এক নিমিষে তার হাত মচকে দিয়ে বন্দুকটা কেড়ে নিল। তারপর সেই বন্দুকের বাট দিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করলো। রুদ্র স্তম্ভিত হয়ে দেখছিল তার প্রশিক্ষিত 20-25 জন বডিগার্ড কিভাবে একজন মানুষের কাছে নাজেহাল হচ্ছে। ইমনের অ্যাকশন এখন ঝড়ের গতিতে চলছে। সে বাতাসে লাফিয়ে উঠে একজনের বুকে লাথি মারল, অন্যজনের ঘাড় মচকে দিল। তার প্রতিটি মুভমেন্ট বিদ্যুৎ চমকের মতো দ্রুত। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে, ধর ওকে। তোরা এতগুলো লোক মিলে একটা ছেলেকে কাবু করতে পারছিস না? গুলি কর। তোর গুলিতে আমাকে মারার ক্ষমতা নেই রুদ্র। তোদের মতো কয়েকশো লোক আমি একা শেষ করতে পারি। আজ থেকে দেখব আন্ডারওয়ার্ল্ডের আসল কিং কাকে বলে। তোর এই ভাড়াটে গুন্ডারা আমার হাতের ময়লা মাত্র। এমন এখন প্রতিশোধরুদ্ধ। সে একজনের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে অন্যজনের উরুতে বসিয়ে দিল। রুদ্রের লোকগুলো এখন ভয়ে দিকবেদিক জ্ঞান হারিয়ে পালাচ্ছে। এমন একজনকে ধরছে, আরেকজনের পাথরের মতো শক্ত মাটিতে আছাড় দিচ্ছে। পুরো নদীর পার এখন যন্ত্রণার চিৎকারে ভারী হয়ে উঠছে। ইমনের সারা শরীর রক্তে মাখামাখি, কিন্তু সে থামছে না। সে যেন একাই একটা বিশাল সেনাবাহিনী। রুদ্র সেরা শুটার এখন ইমনকে লক্ষ্য করে গুলি ছুড়ল। ইমন একটা ড্রাইভ দিয়ে মাটির সাথে মিশে গেল এবং পলকে ঘুরে সে শুটারে কবজি লক্ষ্য করে গুলিটা ছুড়ল। রুদ্রর হাতের রিভলভারটা ভয়ে হাত থেকে খসে পড়ল। সে দেখল তার সব লোক এখন মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কিরে রুদ্র, তোর দোস্ত কোথায় গেল? তোর সশস্ত্র বাহিনী এখন আমার পায়ের নিচে। তুই ছিলি একটা ইঁদুর যে বাঘের গোয়ায় ঢুকে বড় বড় কথা বলছিল। এবার হিসাব হবে রুদ্র, প্রতিটা চোখের জলের হিসাব হবে। এমন ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে এলো। রুদ্র ভয়ে চোটে পিছু হটতে হটতে নদী পাড়ের একদম কিনারায় চলে গেল। ইমন রুদ্রর কলার ধরে তাকে শূন্য তুলে ফেলল এবং এক প্রচণ্ড ঘুষি মারল তার নাকে। রুদ্রর নাক মুখ দিয়ে রক্তের ফোয়ারা ছুটল। নীলা তখন কপালে হাত দিয়ে অঝরে কাঁদছিল এবং ইমনের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জমে গিয়েছিল। সে শান্ত ছেলেটাকে ভালোবেসেছিল, সে যে আসলে সাক্ষাৎ জম, এটা সে কল্পনা করতে পারেনি। ইমন রুদ্রকে মাটিতে ফেলে তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালো এবং তাকে মনে করিয়ে দিল যে রাজত্বটা তার বাবা ছিল আর সেটা আজ সে নিজের হাতে ফিরিয়ে নেবে। নদীর পার এখন বিভীষিকাময় রণক্ষেত্র। রুদ্রর সাথে আসা সেই 150 সহস্র বডিগার্ড এখন মাটির উপর পড়ে কাতরাচ্ছে। কারো হাত ভেঙে ফেলেছে, কারো পা, অথবা কেউ যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে। যে বিশাল দম্ভ আর বাহিনী নিয়ে রুদ্র এখানে ইমনকে শেষ করতে এসেছিল, সেই দম্ভ এখন ইমনের পায়ের নিচে ধুলোয় মিশে গেছে। ইমন তার রক্তাক্ত সৈনী রুদ্রর কলার ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নদীর পানির দিকে নিয়ে যেতে লাগলো। রুদ্রর বাঁচার কোনো পথ নেই। সে ইমনের লোহার মতো শক্ত হাতের মুঠোয় পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। নীলা কপাল থেকে রক্ত মুছতে মুছতে টলমলো পায়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখল ইমন রুদ্রকে নিয়ে কমসমান পানিতে নেমে গেছে এবং রুদ্রর মাথাটা সজোরে পানির নিচে চেপে ধরেছে। ইমন দাঁতে দাঁত চেপে রুদ্রর দিকে তাকিয়ে বলল যে রুদ্র কি এখন দম বন্ধ হয়ে আসছে? সে রুদ্রকে মনে করিয়ে দিল এইভাবে রুদ্র তার বাবাকে মিথ্যা অপবাদে শ্বাসরোধ করেছিল। ইমন বেশ হুঙ্কার দিয়ে জানালো যে আজ এই নদীর পানিতে সে রুদ্রর পাপের চিতা ডুবিয়ে দেবে। ছেড়ে দে ইমন, আমাকে ছেড়ে দে। তুই যা চাস আমি সব দিয়ে দেব। আমার সম্পত্তি, আমার পুরো সাম্রাজ্য, সব আজ থেকে তোর। আমাকে শুধু একটা বার আমার জানটা ভিক্ষা দে, আমি তোর পায়ে ধরছি। তোর সম্পত্তি? ওগুলো তো আগে থেকেই আমার বাবার ছিল রুদ্র। তুই ছিলি শুধু সেই সাম্রাজ্যের এক লোভী পাহারাদার হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখেছিলি না? আজ তো সেই নোংরা স্বপ্নের সলিল সমাধি হবে এই পানিতে। তোর মতো বিধ্বংস সাপকে বাঁচিয়ে রাখার মানেই পুরো সমাজকে বিপদে ফেলা। বল, মরার আগে তোর শেষ ইচ্ছা কি? যদি আমি জানি তুই বাঁচার আকুতি করবি, কিন্তু আমি তোকে সেই সুযোগ দেব না। ইমন, দয়া করে থামো, ওকে মেরো না। আমি জানি ও অনেক বড় অপরাধী। ও তোমার সাথে যা করেছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু প্লিজ ইমন, ওকে এভাবে নিজ হাতে মেরে তুমি নিজে খুনি হয়ে যেও না। আমার দিকে তাকাও ইমন, আমার দিকে তাকাও।
ইমনের কানে নীলার আকুতি পৌঁছালো ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা প্রতিশোধের আগুন তখন দাবানলের মতো জ্বলছিল। সে নীলার কোনো কথায় তোয়াক্কা না করে রুদ্র মাথাটা আরো জোরে পানির নিচে চেপে ধরল। রুদ্র বাঁচার জন্য হাত পা ছুটছে, পানি নিচ থেকে বুদবুদ উঠছে। রুদ্র শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল, আর সহ্য করতে না পেরে নিজের নদীর পানিতে নেমে পড়ল। সে পাগলের মতো ইমনের হাতটা জাপটে ধরে কান্না করতে শুরু করলো। ইমন বেশ রক্তচক্ষু নিয়ে নীলার দিকে তাকিয়ে বলল যেন সে মাঝখানে না আসে। ইমন খুব উগরে দিয়ে জানালো যে রুদ্র তার মায়ের সাথে কি করেছে তা নীলা জানে না। রুদ্র ইমনের হাসি খুশি সংসারটাকে শ্মশান বানিয়ে দিয়েছে। ইমন নীলার দিকে যে সরাসরি প্রশ্ন করলো সে কি চায়, এক অপরাধী বেঁচে থাকুক যে নীলার গায়ে হাত তুলতে দ্বিধা করেনি। আমি কিছুই চাই না ইমন, আমি শুধু চাই তুমি এই খুনের কলঙ্ক থেকে দূরে থাকো। ওকে আইনের হাতে তুলে দাও। ও যেন সারা জীবন জেলে পচে তিলে তিলে মরে। কিন্তু তুমি আজ ওকে মারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি কি চাও আমি সারা জীবন একজন খুনের প্রেমিকা হিসেবে পরিচিত হই? তুমি কি আমার ভালোবাসার কোনো দাম দেবে না ইমন? একবার অন্তত আমার মুখের দিকে তাকাও, একবার। নীলার এই বুক ফাটা আর্তনাদ আর চোখের জল ইমনের ভেতরে সেই কঠিন পাথরটাকে একটু হলো নাড়িয়ে দিল। সে রুদ্রের মাথাটা পানি থেকে টেনে উপরে তুলল। রুদ্র কোনো মতে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে পাগলের মতো কেসে উঠল। তার নাক মুখ দিয়ে তখন গড়গড় করে পানি বের হচ্ছে। ইমন রুদ্রের দিকে চরম ঘৃণার চোখে তাকিয়ে নীলার দিকে ফিরে চাইল। সে দেখল নীলা তার কপাল দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে, যা রুদ্রের নিষ্ঠুরতার প্রমাণ। ইমন নীলার দিকে তাকিয়ে বেশ নরম গলায় জানালো সে যে খুব ভাগ্যবতী, কারণ তার মতো একটা ভালো মেয়ে এই শয়তানের বোন। ইমন রুদ্রকে উদ্দেশ্য করে বলল যে নীলার এই চোখের জলের জন্য আজ সে তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সে রুদ্রকে সাফ জানিয়ে দিল আজ থেকে রুদ্রের কালো জগৎ শেষ এবং তার প্রতিটা ডেরায় এখন ইমনের ছেলেরা কবজা করে নিয়েছে। রুদ্র এখন কেবল ইমনের দয়ে বেঁচে থাকা এক পথের ভিখারি। তুই তুই আমাকে সত্যি পথে বসিয়ে দিলি, আমার সব শেষ করে দিলি ইমন। তুই আমাকে ভিখারি বানিয়ে শান্তি পেলি। শুধু শেষ করে নে রুদ্র, তোকে এমন এক গর্তে নামিয়েছি যেখান থেকে তুই আর কোনোদিন মাথা উঁচু করে তুলতে পারবি না। নীলা, চলো এখান থেকে। ওর সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। ও এখন কেবল একজন সাজাপ্রাপ্ত আসামি। আমার নিজের লোকেরা পুলিশ নিয়ে একটু পরেই এখানে পৌঁছাবে। ওকে চিরকাল জেলের চার দেওয়ালের ভেতরেই ধুকে ধুকে মরতে হবে। ইমন নীলার হাত শক্ত করে ধরে পানি থেকে পারে উঠে এলো। সে একবারও পিছন ফিরে রুদ্রের দিকে তাকালো না। রুদ্র নদীর পাড়ে কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল, তার চোখে কেবল এক পরাজয়ের অন্ধকার। নীলা ইমনের কাঁধে মাথা রেখে নীরবে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল তার ছেলেবেলার চেনা জগৎটা ধ্বংস হয়ে গেল। ইমনের হাত ধরে সে এক নতুন জীবনের সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইমন আর নীলা যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, দূর থেকে পুলিশের সাইরেন শোনা যাচ্ছিল। ইমনের সেই দীর্ঘদিনের লড়াই আজ এক কঠিন সার্থকতা পেল। হাইওয়ের নির্জন বাগটি এখন এক বিভীষিকাময় শ্মশানে পরিণত হয়েছে। পুলিশের ভ্যানটি ঝাঁঝরা হয়ে উল্টে আছে রাস্তার এক পাশে। ইমন গাড়ি থামিয়ে পাগলের মতো ভ্যানের দিকে দৌড়ে গেল। তার পেছনে নীল কাঁদতে কাঁদতে ছুটে আসছে। ইমন ভ্যানের জানালা ভাঙা কাঁচ সরিয়ে উকি দিয়ে শিউরে উঠল। সে দেখল রুদ্র রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে। ইমন রুদ্র নিত দেহটি টেনে বের করে আনলো এবং নীলাকে সতর্ক করে দিয়ে বলল যে নীলা কাছে না আসে, কারণ এই দৃশ্য দেখার মতো নয়। সে নীলার দিকে তাকিয়ে বেশ গম্ভীর এবং ভারী গলায় জানালো যে সব শেষ হয়ে গেছে এবং রুদ্র আর নেই এই পৃথিবীতে। ইমন, তুমি এসব কি বলছো? ভাইয়ার নেই মানে? একটু আগেই তো ও বেঁচে ছিল, ও আমার দিকে তাকিয়েছিল। আমাকে ওর কাছে যেতে দাও ইমন। আমি বিশ্বাস করি না ও মারা গেছে। ভাইয়া, ও ভাইয়া, চোখ খোলো। তোমার নীলা এসেছে, তোমার সাথে কথা বলতে এসেছে। প্লিজ ভাইয়া, একবার তাকাও। নীলা, নিজেকে সামলাও। রুদ্রকে ওরা বাঁচতে দেয়নি। এই হামলাটা ছিল পুরোপুরি পেশাদার। রুদ্রের সাথে জড়িত বড় বড় ব্যবসায়ীরা ভয় পেয়ে গিয়েছিল যে রুদ্র ধরা পড়ার পর যদি জবানবন্দি দিয়ে দেয় তবে তাদের সবার মুখোশ খুলে যাবে। রুদ্র অনেক বড় বড় রাঘব বোয়ালদের গোপন তথ্য জানত।
তাই তারা কোনো ঝুঁকি নেয়নি। ওরা রুদ্রকে পুলিশের হাতে যাওয়ার আগেই পথ থেকে সরিয়ে দিল। ভাইয়া কেন ওদের বিশ্বাস করেছিল ইমন? ও কেন বুঝলো না যে এই অন্ধকার জগতে কেউ কারোর বন্ধু হয় না? আজ আমার ভাইয়াকে ওরা পশুর মতো মেরে রাস্তায় ফেলে রাখলো। যারা এটা করেছে আমি তাদের শেষ দেখেই ছাড়বো। ইমন, তুমি বলেছিলে তুমি কিং, তবে কেন তুমি আমার ভাইয়াকে বাঁচাতে পারলে না? কেন তুমি ওকে পুলিশের হাতে দিলে? কেন? আমি চেয়েছিলাম ওকে আইনের মুখোমুখি করতে, কিন্তু আমি জানতাম না এই শহরের শেকড় এত গভীরে। নীলা, তুমি শান্ত হও। যারা রুদ্রের বুকে ঝাঁঝরা করেছে, আমি কথা দিচ্ছি তাদের আমি তিলে তিলে মারব। রুদ্র অপরাধী ছিল ঠিকই, কিন্তু ও আজ বড় বড় রাঘববোয়ালদের শিকারী হলো। আমি এখন থেকে সেই দৃশ্যের খুনিদের পিছনে লাগব, যারা রুদ্রকে হাতের পুতুল বানিয়ে ব্যবহার করেছে। আমার কিচ্ছু চাই না ইমন, না তোমার রাজত্ব না ভাইয়ার সাম্রাজ্য। আমি শুধু আমার ভাইয়াকে ফিরে পেতে চাই। এখন আমি কার কাছে যাব? কে আমাকে শাসন করবে বলো? যে ভাইয়ার ভয়ে পুরো শহর কাঁপতো, সেই ভাইয়া আজ বৃষ্টির মতো গুলিতে নিজের জীবন দিল। আমি এখন একলা হয়ে গেলাম ইমন, একলা হয়ে গেলাম, পুরোপুরি একা। তুমি একা নও নীলা, আমি আছি তোমার সাথে। রুদ্রর খুনিরা ভেবেছে রুদ্রকে মারলেই সব শেষ, কিন্তু ওরা জানে না ইমনের খেলা এখনো শুরু হবে। আমি এতদিন শুধু রুদ্রকে বিরুদ্ধে ছিলাম, কিন্তু আজ থেকে আমি এই শহরের পুরো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তুমি শুধু আমার ওপর ভরসা রেখো, আমি রুদ্রের প্রতিটা রক্তবিন্দুর হিসাব নিব। হাইওয়ে সেই অন্ধকার রাস্তায় রুদ্র নিথ দেহটা পড়ে রইল। নীলা রুদ্র রক্তমাখা জামাটা চাপতে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। ইমন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। তার চোখ দুটো এখন প্রতিহিংসায় জ্বলছে। সে বুঝতে পারছে যে রুদ্রকে মেরে শত্রুরা তাকে একটা বড় যুদ্ধের চ্যালেঞ্জ দিয়েছে। ইমনের আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য আজ এক কঠিন আগ্নি পরীক্ষার মুখোমুখি। নীলার আর্তনাদ আর ইমনের প্রতিশোধের আগুন মিলে এক নতুন ধ্বংস নীলার ইঙ্গিত দিচ্ছে। রুদ্রর মৃত্যুর পর পুরো শহরের আন্ডারওয়ার্ল্ডে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা ভেবেছিল রুদ্রমূলে সব আপদ চুকে যাবে, তারা বুঝতে পারেনি যে আসল কিং এতকাল ছদ্মবেশে তাদের নাড়িভুড়ি মেপে নিয়েছে। শহরের সবচাইতে বিলাসবহুল হোটেলের আন্ডারগ্রাউন্ড কনফারেন্স রুমে আজ বড় বড় সব কালোবাজারি আর সাদা পোশাকের অপরাধীরা মিলন মেলা বসেছে। ঠিক সেই সময় ঘোষণা ছাড়াই দরজা লাথি মেরে ভেঙে ভেতরে প্রবেশ করলো ইমন। তার পরনে এখন আর ড্রাইভারের ইউনিফর্ম নেই, বরং দামি কালো কোট আর চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি। তাকে দেখেই ঘরের ভেতর থাকা সবার বুকটা ধক করে উঠল। কিরে, তোরা তো দেখি বড় একটা ভোজের আয়োজন করে ফেলেছিস। কি ভেবেছিলে রুদ্রকে সরালেই এই শহর তোদের বাপের তালুই হয়ে যাবে? তোরা সবাই মিলে আমার বাবাকে ধ্বংস করেছিস, তারপর রুদ্রকে ব্যবহার করে আজ তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিলি। তোরা কি ভেবেছিস এই কিং ইমন তোদের হাসি মুখে ছেড়ে দেবে? ইমনের বজ্র কণ্ঠে পুরো হলরুম থরথর করে কাঁপছে। ছোট বড় সিন্ডিকেট লিডাররা যারা পুলিশের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে আজ ইমনের সামনে ভিজে বিড়াল হয়ে বসে আছে। ইমনের এক ইশারায় তার সহস্র বাহিনী পুরো হোটেল ঘিরে ফেলেছে। একজন কালোবাজারি বেশ সাহস সঞ্চয় করে আমতা আমতা করে ইমনকে জিজ্ঞেস করলো যে সে আসলে কি চায় এবং তারা তো তাকে কোনো ক্ষতি করেনি। ইমন তার কথা শুনে এক তাচ্ছিলের হাসি হাসল এবং হঠাৎ তার মাথার উপরে রাখা কাছের টেবিলের এক প্রচণ্ড থাপ্পড় মারল। টেবিলটা চুরমার হয়ে যেতেই সবার আত্মা শুকিয়ে গেল। আমি কি চাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো তোদের কার কার বেঁচে থাকার অধিকার আছে। তোদের এই অবৈধ ব্যবসাটির ফাইল এখন আমার হাতে। তোরা এই শহরটাকে নিজেদের ডাইনিং রুম বানিয়ে নিয়েছিস। আজ থেকে এই শহরের প্রতিটি কালো টাকা আমার হুকুমে ছড়ানড়া করবে। কেউ যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করিস, তবে তার শেষ ঠিকানা হবে সেই হাইওয়ে ড্রোন যেখানে তোরা রুদ্রকে ফেলে রেখেছিলি। ইমন, তুমি এসব কি বলছো? তুমি এসব কি করছো?
তুমি তো বলেছিলে অপরাধীদের শাস্তি দেবে, কিন্তু এখন তুমিও তো ওদের মতো আচরণ করছো। এই প্রতিহিংসা তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি কি এই রক্তমাখা জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে না? আমার ভয় লাগছে ইমন, এই ক্ষমতা তোমাকে হয়তো আরও বেশি নিষ্ঠুর বানিয়ে দেবে। নীলা, তুমি এই জগতের কিছুই বোঝো না। এই সাপগুলোকে আদর দিয়ে পোষ মানানো যায় না, এদের বিষদাঁত উপড়ে ফেলতে হয়। আমি নিষ্ঠুর হচ্ছি কারণ আমার সরলতাকে ওরা দুর্বল ভেবেছিল। আজ এই কিং ইমনের নাম শুনলে যেন এই শহরের অপরাধীদের আত্মা কেঁপে ওঠে। আমি ওদের ধ্বংস করব না, আমি ওদের শ্মশানের নিচে রাখব। ওরা যেন রক্ত খেলা খেলছে, আমি সেটা খেলাতেই ওদের কবর দিব। ইমনের সেই বজ্রকণ্ঠ আর দম্ভ দেখে বড় বড় ব্যবসায়ীরা এক একে টেবিলের নিচে লুকিয়ে পড়ার উপক্রম। ইমনের সাহস দেখে কেউ তার দিকে মুখ তুলে তাকাতেও পারছে না। সে সবার সামনে দিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে গিয়ে প্রধান চেয়ারটাতে বসলো। ইমন বেশ গর্জন করে সবাইকে জানিয়ে দিল যে আজ থেকে এই শহরের আইন সে নিজেই লিখবে। নীলা একপাশে দাঁড়িয়ে দেখছিল ইমনের এই পরিবর্তন। সে যে ইমনের প্রেমে পড়েছিল, সে আজ এক মহাশক্তিশালী সম্রাটে পরিণত হয়েছে। তোদের সবার আয়ু এখন আমার হাতে। তোদের ব্যবসার অর্ধেক ভাগ এখন থেকে সাধারণ মানুষের কল্যাণে যাবে, আর বাকিটা আমার ফান্ডে। যদি কেউ রাজি না থাকিস তবে এখনই নিজের কবরটা খুঁড়ে নে। কিং ইমন একবার যাকে টার্গেট করে তার হাড়গোড় খুঁজে পাওয়া যায় না। এখন বল, তোরা কি আমার সাথে আসিস নাকি আমার বিরুদ্ধে? ঘরের ভেতর পিনপতন নীরবতা। সবাই মাথা নিচু করে ইমনের বশ্যতা স্বীকার করে নিল। তারা বুঝতে পারল রুদ্র ছিল কেবল একটি মোহরা, আসল খেলোয়াড় এই ইমন। ইমনের এই ভয়ঙ্কর সাহসিকতা পুরো শহরের অপরাধ জগতের চিত্র এক ব্যবধানে পাল্টে দিল। নীলা ইমনের চোখের দিকে তাকালো, সেখানে সে কেবল আগুন আর প্রতিশোধের নেশা দেখতে পেল। ইমন আজ আন্ডারওয়ার্ল্ডের একাচ্ছত্ব অধিপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করল, কিন্তু এই সিংহাসন তাকে নীলার থেকে কতটা দূরে সরিয়ে দেবে সেটা এখন দেখার বিষয়। পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড এখন একটাই নাম কম্পন ধরাচ্ছে, কিং ইমন। রুদ্রের পতনের পর যারা ভেবেছিল ক্ষমতা ভাগাভাগি হবে, তারা ইমনের বজ্রমুঠির নিচে পিষ্ট হচ্ছে। আজ রাতের শহরের সবচেয়ে সুরক্ষিত এবং গোপন আস্থানায় দেশের শীর্ষ 10 জন মাফিয়া ডন জরুরি বৈঠকে বসেছে। তারা পরিকল্পনা করছে কিভাবে ইমনকে রাস্তা থেকে সরানো যায়, কিন্তু তারা জানে না যে শিকারী তার ধরার স্বপ্ন দেখছে। সে ইতিমধ্যে তাদের ঘরে দরজা কড়া নাড়ছে। হঠাৎ বিকট শব্দে আস্তানাটির প্রধান ফটক উড়ে গেল। কোনো গ্রেনেড নয়, ইমনের স্পেশাল ফোর্সের লাথিতে ভেঙে পড়ল সেই লোহার দরজা। ধোয়ার কুণ্ডলি ভেদ করে হাতে দুটো অত্যাধুনিক অটোমেটিক পিস্তল নিয়ে ভেতরে ঢুকলো ইমন। তার চোখে মুখে এখন কোনো দয়া নেই, আছে একাচ্ছত্র অধিপতি হওয়ার নেশা। কিরে, তোদের তো দেখি দেশের ভাগ্য লিখতে বলেছিস, কিন্তু তোদের ডায়েরিতে কি আজকের তারিখটা শেষ তারিখ হিসেবে লেখা আছে? আমি বলেছিলাম না, এই দেশের প্রতিটা ধূলিকণা এখন থেকে আমার অনুমতি ছাড়া নড়বে না। তোরা ভেবেছিলি তোদের এই পুরনো সিন্ডিকেট দিয়ে আমাকে ভয় দেখাবি। ইমনের কথা শেষ হওয়ার আগেই এক মাফিয়া ডন পকেট থেকে রিভলভার বের করতে চাইল, কিন্তু ইমনের হাতে নিশানা বিদ্যুৎ গতির চেয়ে দ্রুত। পলক ফেলার আগে লোকটির হাতে গুলিবিদ্ধ হয়ে চিৎকার করে উঠল। অন্য ডনরা ভয়ে টেবিলের নিচে মাথা লুকালো। ইমনের অ্যাকশন এখন দেখার মতো। সে টেবিলের উপর দিয়ে স্লাইড করে ও পাশের গ্রিল এবং দোহাতে গুলি ছুড়ে পাহাড়দারদের অস্ত্র অকেজ করে দিল। তার প্রতিটি মুভমেন্ট যেন কোনো দক্ষ কমান্ডারের মতো। সে এক হাতে পুরো ঘরে নিয়ন্ত্রণ নিয়ে নিল। কারোর সাহস নেই যে ইমনের দিকে চোখ তুলে তাকায়। ইমনের বজ্রকণ্ঠ এখন পুরো হলরুমে প্রতিধ্বনিত হচ্ছে। ইমন, এটা তুমি কি করছো? তুমি কি পুরো দেশটাকে শ্মশান বানিয়ে ফেলবে? তুমি বলেছিলে তুমি শুধু অপরাধীদের সাজা দেবে, কিন্তু এখন তুমি পুরো দেশটাকে তোমার হাতের পুতুল বানিয়ে নাচাতে চাইছো। এই রক্ত বন্যা কি শেষ হবে না? নীলা, শান্তি এমনি এমনি আসে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে শক্তি লাগে। এই লোকগুলো বছরের পর বছর দেশের রক্ত চুষে খেয়েছে,
আমি আজ এদের গদি উপড়ে ফেলেছি। আজ থেকে দেশের কোনো সীমান্তে আমার অনুমতি ছাড়া একটা সুইও ঢুকবে না। কালোবাজারি, মাদক আর চোরাচালান সব কিছুই চাবিকাঠি এখন আমার পকেটে। আমি এই দেশকে একটা শৃঙ্খল লোহার খাঁচার ভেতরে নিয়ে আসব, যেখানে আইন হবে শুধু আমার কথায়। ইমন হাতের পিস্তলটা হোলিস্টারে রেখে বড় এক মাফিয়া ডনের কলার ধরে টেনে হিসড়ে মাঝখানে নিয়ে এলো। সে লোকটির চোখে চোখ রেখে গলাস্বর সপ্তমে চড়িয়ে জানালো যে আজ থেকে এই দেশে কোনো দ্বিতীয় কিং থাকবে না। ইমন বেশ দম্ভের সাথে ঘোষণা করলো যে যত বড় বড় কালোবাজারি আছে তারা হয় ইমনের পায়ে লুটোপুটি খাবে, নয়তো চিরতরে এই দেশ ছেড়ে পালাবে। পুরো দেশের বন্দর, সীমান্ত আর প্রশাসনিক ব্যবস্থায় একটা বড় অংশ এখন ইমনের অদৃশ্য ইশারায় চলছে। ইমনের এই অজেয় সাহস আর ক্ষমতা দেখে বড় বড় মহারথীরাও এখন থরথর করে কাঁপছে। তারা বুঝতে পারছে যে এই ছেলেটি শুধু মাফিয়া নয়, সে এখন এক অঘোষিত সম্রাট। তুমি কি বুঝতে পারছো না ইমন? তুমি যত ক্ষমতাশালী হচ্ছ তুমি তত একা হয়ে যাচ্ছ। এই মানুষগুলো তোমাকে ভালোবাসে না, এরা তোমাকে ভয় পায়। আর ভয়ের ওপর দাঁড়িয়ে থাকা রাজত্ব কোনো দিন দীর্ঘস্থায়ী হয় না। তুমি কি সেই পুরনো দিনের সহজ সরল ইমন হতে পারো না? বলো না। সরলতা আমাকে ভিখারি বানিয়েছিল নীলা, আর এই নিষ্ঠুরতা আমাকে কিং বানিয়েছে। আমি এখন একা নই, পুরো দেশ এখন আমার নখদর্পণে। যারা মনে করত টাকা দিয়ে আইন কেনা যায়, আজ তারা দেখবে আইন কিভাবে আমার হাতের তালুয় নচে। আজ থেকে এই শহরের প্রতিটি ইটের দেয়াল জানবে আমি সেই কিং ইমন, যাকে পুরো দুনিয়া ভয় পায়। এখন যাও নীলা, আমাকে আমার নতুন সাম্রাজ্যের গোছাতে দাও। আজকের পর এই দেশে আমার কথার অবাধ্য হওয়ার সাহস কেউ দেখাবে না। ইমন তার রাজকীয় ভঙ্গিতে হলরুমের মাঝখানে থাকা বিশাল চেয়ারটিতে গিয়ে বসল। বাইরের আকাশে তখন বিদ্যুৎ চমকাছে, যেন ইমনের এই নব্য সাম্রাজ্যকে স্বাগত জানাচ্ছে। এককালে পিৎজা ডেলিভারি করা আর হোটেলে কাজ করা সেই সাধারণ ছেলেটি আজ সারা দেশের কালো জগতের হত্যাকর্তা বিধাতা। তার এক হুঙ্কারে এখন রাজধানী থমকে যায়। নীলার দরজার দাঁড়িয়ে তাকিয়ে রইল তার প্রিয় মানুষটির দিকে, যাকে সে চিনত আজ আর চিনতে পারছে না। ইমনের সেই অপ্রতিরোধ্য যাত্রা তাকে সফলতার শিখরে তুলল। ভালোবাসার মানুষটির থেকে যেন সে যোজন যোজন দূরে সরে যাচ্ছে। সময়ের চাকা ঘুরে 1 বছর পার হয়ে গেছে। পুরো দেশের অপরাধ জগৎ এখন শান্ত, কারণ সবাই জানে কিং ইমনের আদেশের বাইরে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। যে শহর সবসময় খুনাখুনি আর মাদকে ডুবে থাকতো, সেখানে ইমনের কঠোর শাসনের শৃঙ্খলা ফিরে এসেছে। কিন্তু ইমনের এ বিশাল সাম্রাজ্য আর ক্ষমতা চড়াইয়ে বসেও তার মনে শান্তি নেই। আজ রাতের আকাশটা ভীষণ পরিষ্কার। আজ রাতে চাঁদের আলোয় ইমনের বিশাল প্রাসাদের ছাদটা ঝলমল করছে। ইমন একাকী দাঁড়িয়ে আছে শহরের দিকে তাকিয়ে। একসময় এই শহরের রাস্তায় যে মানুষের লাথিঝাঁটা খেয়েছে, আর আজ এই শহরের মানুষ তার নাম শুনলে মাথা নত করে রাখে। ইমনের পেছনে পায়ের শব্দ শোনা গেল। নীলা এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এত রাতে এখানে কেন নীলা? ঘুমাতে যাওনি? আর তোমার হাতের ব্যাগ কেন? কোথাও কি যাওয়ার পরিকল্পনা করছো? হ্যাঁ ইমন, আমি চলে যাচ্ছি। আমি অনেক চেষ্টা করেছি এই রক্ত আর ক্ষমতার জৌলুসের সাথে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু আমি পারলাম না। আজ তুমি দেশের সবচাইতে শক্তিশালী মানুষ হতেই পারো, কিন্তু আমার সেই সাধারণ ইমন আজ এই ক্ষমতার নিচে চাপা পড়ে গেছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম ইমন, তোমার এই সাম্রাজ্যকে নয়। তুমি আমাকে ছেড়ে চলে যাবে নীলা? আমি যা করেছি সব তো আমাদের ভবিষ্যতের জন্য। এখন আমাদের কোনো অভাব নেই, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমি পুরো দেশটাকে তোমার পায়ের নিচে এনে দিয়েছি, এর চেয়ে বেশি আর কি চাও তুমি? আমি শুধু তোমাকে চেয়েছিলাম ইমন, কিন্তু আজ তোমার চারপাশে শুধু বন্দুকের পাহারা আর ভয়ের রাজত্ব। যে মানুষটা অন্যকে ভয় দেখিয়ে শাসন করে, সে কোনোদিন প্রিয় হতে পারে না। তুমি রুদ্রকে মারোনি ঠিকই, কিন্তু তুমি নিজেই
এখন আরেকজনকে রুদ্র হয়ে উঠেছ। আমি চাই না আমার অনাগত সন্তান এমন এক পিতার ছায়ায় বড় হোক যার হাতে হাজারো মানুষের দীর্ঘশ্বাস লেগে আছে। নীলার এই কথাটি ইমনের বুকের ভেতর এক প্রচণ্ড কম্পন সৃষ্টি করলো। ইমন স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে রইল। তার এতদিনের দম্ভ, অহংকার আর ক্ষমতার মোহ এক মুহূর্তের জন্য যেন মিলান হয়ে গেল। ইমন তার হাতের দামি আংটিটি আর ঘড়িটার দিকে তাকালো। সে বুঝতে পারল সে যা কিছু অর্জন করেছে তা আসলে এক শূন্যতা ছাড়া আর কিছুই নয়। নীলা যখন ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, ইমন এক দৌড়ে গিয়ে নীলার পথ আগলে ধরল। ইমনের চোখে আজ সেই 1 বছর আগে সরলতা আর এক ফোঁটা জল চিকচিক করছিল। নীলা, দাঁড়াও, তুমি ঠিক বলেছ। এই ক্ষমতা আমাকে মানুষ থেকে একটা পাথরে পরিণত করেছে। আমি ভেবেছিলাম ক্ষমতা থাকলেই সব পাওয়া যায়, কিন্তু আজ বুঝলাম তোমাকে হারিয়ে ফেললে এই রাজত্ব দিয়ে আমি কি করব। আমি এই সিংহাসন চাই না নীলা। আমি আজই আমার সব ক্ষমতা আমার বিশ্ববাসীদেরকে দিয়ে দিব। আমি আবার সেই সাধারণ ইমন হতে চাই যে তোমার সাথে হাত ধরবে, নদীর পাড়ে হাঁটবে। আমাকে আর একটা সুযোগ দাও নীলা। তুমি কি সত্যি পারবে ইমন এই রাজকীয় জীবন ছেড়ে দিয়ে আবার সাধারণ মানুষের মতো লড়াই করে বাঁচতে? তোমরা শত্রুরা কি তোমাদের ছাড়বে? আমি সব ব্যবস্থা করব নীলা। আমি তো সবার ঊর্ধ্বে কিং। আমি জানি কিভাবে এই জগৎ থেকে হারিয়ে যেতে হয়। কালকে সূর্য ওঠার আগে এই শহর থেকে কিং ইমন চিরতরে গায়েব হয়ে যাবে। কেউ জানবে না সে কোথায় আছে। শুধু থাকবে একজন সাধারণ স্বামী আর একজন সাধারণ পিতা। আমি আর অন্ধকার চাই না। আমি তোমার দেওয়া আলোর পথে ফিরতে চাই। সেই রাতের কিং ইমন তার শেষ আদেশ জারি করল। সে তার সমস্ত অবৈধ সম্পদ দেশের অনাথ আশ্রম আর মানুষের কল্যাণে দান করে দিল। তার বিশ্বস্ত সেনাপতিদের ডেকে জানিয়ে দিল যে আজ থেকে এই দেশে কোনো আন্ডারওয়ার্ল্ড থাকবে না। ভোরের আলো ফোটার আগেই ইমন আর নীলা একটি সাধারণ গাড়িতে করে অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। তারা এমন এক জায়গায় চলে গেল যেখানে কেউ তাদের চেনে না। শহরের মানুষ সকলে উঠে শুনল কিং ইমন আর নেই, কিন্তু তারা জানল যে সে মরেনি, বরং সে তার ভেতরে পশুটাকে মেরে একজন সত্যিকারের মানুষ হিসেবে বেঁচে থাকার পথ বেছে নিয়েছে। বহু বছর পর এক শান্ত গ্রামের ছোট্ট একটি চায়ের দোকানে এক ব্যক্তিকে দেখা যায়। তার চেহারায় আভিজাত্যের ছাপ থাকলেও পরনে সাধারণ লুঙ্গি আর ফতুয়া। পাশে তার ছোট্ট ছেলেটি খেলছে, আর তার স্ত্রী নীলা পরম মায়ে তাকে কফি এগিয়ে দিয়েছে। কেউ জানে না এই সাধারণ মানুষটি একদিন পুরো দেশকে কাঁপানো কিং ইমন ছিল। ক্ষমতার চেয়েও ভালোবাসা যে অনেক বড়। ইমনের এই নতুন জীবনী তার সবচাইতে বড় প্রমাণ। পাহাড়ি উপত্যকার উপর সূর্যটা তখন ডুবে যাচ্ছে। চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা। ইমন নীলা এখন শহর থেকে অনেক দূরে এক নির্জন বাংলোতে এসে দাঁড়িয়েছে। ইমনের হাতে সেই পুরনো সুটকেস আর নীলার চোখে এক নতুন জীবনের স্বপ্ন। ইমন তার সমস্ত সাম্রাজ্য বিশ্বস্তদের হাতে বুঝিয়ে দিয়ে এসেছে, অন্তত নীলা তেমনটাই জানে। ইমন পাথরের মতো শান্ত হয়ে পাহাড়ের নিচের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। অবশেষে আমরা এই নরক থেকে মুক্তি পেলাম ইমন। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এক নিমেষেই তোমার এত বড় রাজত্ব ত্যাগ করে দিলে। এখন থেকে আমাদের কেউ চিনবে না, কোনো মাফিয়া বা পুলিশ আমাদের পিছু নেবে না। আমরা সাধারণ মানুষের মতো বাঁচব, সাধারণ মানুষ। তাই না ইমন, বলো? অন্ধকার জগৎটা অনেকই চোরাবালির মতো নীলা। বাইরে থেকে মনে হয় বেরিয়ে এসেছি, কিন্তু এর শিকড় অনেক গভীরে। তবে তুমি যখন চেয়েছো, আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করব। আজ থেকে আমি আর কিং নই, আমি কেবল তোমার ইমন। তোমার চোখে আজ কিসের যেন একটা ছায়া দেখছি ইমন। খুব গম্ভীর আর রহস্যময় লাগছে তোমাকে। তুমি কি সত্যি সব ছেড়ে দিয়েছো, নাকি এখনো কোনো কিছু লুকানো আছে? বলো। সব ছেড়ে দিয়েছি নীলা। শুধু কিছু স্মৃতি, কিছু অভ্যাস থেকে যায় যেগুলো মুছতে সময় লাগে। তুমি ভেতরে যাও, আমি একটু একা এই পাহাড়ের বাতাস নিতে চাই। আজ আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো।
হাসি মুখে বাংলার ভেতর ঢুকে গেল। সে জানলো না ইমন পকেটে তখনও একটা এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন মৃদু কম্পন দিচ্ছে। ইমন ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। সেখানে একটি গোপন বার্তা এসেছে, সব সেট সম্রাট, আপনার আদেশ ছাড়া কেউ এক কদমও নড়বে না। ইমনের ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসিটা ফুটে উঠল, যা সে নীলার কাছে সবসময় লুকিয়ে রাখে। সে ফোনটা পাহাড়ি খাদের নিচে ছুঁড়ে ফেলে দিল। তার চোখে সেই ঠান্ডা চাহনি বলে দিচ্ছিল, মাফিয়ারা চাইলেই অন্ধকার ছেড়ে পুরোপুরি বেরোতে পায় না। নীলা, তুমি বিশ্বাস করতে চেয়েছো যে আমি পাল্টে গিয়েছি। আমি পাল্টে যাওয়ার অভিনয় করেছি, কিন্তু যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়েছে সে কি কোনোদিন ঘাস খেয়ে বাঁচতে পারে? আমি হয়তো তোমার সামনে সাধারণ মানুষ হয়ে থাকব, কিন্তু এই অন্ধকার জগৎটা আমার ইশারা ছাড়া চলবে না। আমি ছায়ার আড়ালে এই রাজত্ব শাসন করব, যা তুমি কোনোদিনও জানতে পারবে না। কোথাও একটা নেকড়ে ডেকে উঠল। ইমন ধীরে পায়ে বাংলার ভেতর ঢুকে গেল এবং নীলার দিকে তাকিয়ে এমন এক নিষ্পাপ হাসি দিল, যা দেখে বোঝার উপায় নেই এই মানুষটি একটি ইশারায় এখনো পুরো শহর থমকে যেতে পারে। বাইরে তখন ঘোর অন্ধকার নেমে এসেছে। পাহাড়ের সেই অন্ধকার যেন ইমনের হৃদয়ের গোপন রহস্যটাকেও নিজের ভেতর গিলে নিল। নীলা জানলো সে মুক্তি পেয়েছে, কিন্তু সে জানলো না যে সে এখনো এক অঘোষিত সম্রাটের ছায়াতেই বাস করছে।